ম্যাথমেটিক্স জড়িত, তাহলে ম্যাথমেটিক্স এর নলেজটা যার ভালো সে কিন্তু ভালো করে। এটাই হচ্ছে এখানকার আমরা অতীতে দেখে আসছি। আমাদের মধ্যেও আমি কিন্তু এইচএসসি তে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম না, কিন্তু এইচএসসি তে আমাদের সাথে যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল তারা কিন্তু ভালো করছেন এবং সহজে ওনারা এই জিনিসগুলো আয়ত্ত করতে পারতেন। যেমন এখানে বিজনেস ম্যাথ আমরা কিছুই জানি না, স্ট্যাটিস্টিক্স, তারপরে ফাইন্যান্স, অপারেশন সায়েন্স, এগুলো সম্পূর্ণ ম্যাথের উপর ডিপেন্ডেন্ট। এখন বিজনেস ম্যাথ যদি আমি আগে না পড়ে আসি, ওই সায়েন্সের ম্যাথ গুলো যদি আমি না জানি, তাহলে এখানে এসে কি করব? পড়াটা অনেক কষ্টকর হয়ে যায়। এই জন্যই অনেকে মনে করে যে না, বিজনেস গ্রাজুয়েট হলে এখানে এসে ভালো করবে, বিকম পাশ করে এসে এখানে ভালো করবে। আসলে সেই সুযোগ নেই। কোয়ান্টিটেটিভ ভেরিয়েন্স কি স্যার? একটা কি নাম বলেছেন? ইউজেস ভেরিয়েন্স। স্যার এই ক্ষেত্রে আমি এক্সাম কয়টাতে দেব, কারণ সবগুলো তো আমার পক্ষে এক্সাম দেওয়া পসিবল নয়। আপনাদের উচিত হচ্ছে মিনিমাম 3টা নিয়ে প্রিপারেশন শুরু করা। 3টা সাবজেক্ট? হ্যাঁ, মিনিমাম 3টা সাবজেক্ট নিয়ে প্রিপারেশন শুরু করা। তাহলে আমি সবসময় এই পলিসিটা অবলম্বন করতাম, কারণ আমাদের সময় দুটো সাবজেক্ট পাস করলে আপনার 5টা কাউন্ট হতো, আদারওয়াইজ পাস কাউন্ট হতো না। এখন আমি দুটো সাবজেক্টের প্রিপারেশন নিলাম, একটা পাস করলাম আর একটা ফেল করলাম, ভালো করতে পারলাম না, সেক্ষেত্রে কিন্তু আমার ওই সাবজেক্টটা কোনো কাজে আসতো না। তখন আমি প্ল্যান করলাম কি, প্রথম থেকে আমার প্ল্যান ছিল যে 3টা সাবজেক্ট একসাথে প্রিপারেশন নিব। 3 সাবজেক্ট প্রিপারেশন নিলে অবশ্যই দুটো সাবজেক্ট পাস করে যাব। এবং আমি আপনাদেরকে বলি আমার অভিজ্ঞতায় যে আমি প্রথম 1 থেকে 1400 200 করে পাস করছি, 7বারে 200 করে 1400 গেল। এরপরে 100 পাস করলাম, এরপরে আবার 200, আবার 200, 100, এভাবে করে করে পাস করে আসছি। সিঙ্গেল একটা সাবজেক্ট যখন ফাইনালের দিকে চলে আসছে তখন সিঙ্গেল সাবজেক্ট কাউন্ট হতো, তখন হয়তো এক সাবজেক্ট আমরা পড়ে আসছি। আবার অনেক সময় দেখা গেল যে 7টা সাবজেক্টের মধ্যে আপনি 3টা পাস করে ফেলছেন, তখন কিন্তু সিঙ্গেল তখন কাউন্ট হতো, কারণ আপনার দুটো সাবজেক্ট নেওয়ার তো সুযোগ নেই, আপনার ওই লেভেলে আছে আরেকটা সাবজেক্ট রিমেইনিং। স্যার আমার একটা প্রশ্ন ছিল। স্যার স্যার আপনার এইভাবে পাশ করতে স্যার কতদিন সময় লাগছিল, মানে কত বছর? আমার একটু সময় বেশি লেগেছে, কারণ আমি জব করতে করতে পড়াশোনা করে আসছিলাম। আমার প্রথমে 1400 পাস করতে সময় লেগেছিল 2 বছর। 2 বছরের মধ্যে আমি 1400 পাস করি। এরপরে আমি একটা জবে যখন ছিলাম, খুব স্ট্রেসফুল জব করতাম। পরের 2 বছর আমার রেজাল্ট ছিল 0। প্রথম 2 বছরে 1400, পরের 2 বছরে হচ্ছে 0 রেজাল্ট। এরপরে ওই জবটা থেকে আমি যখন সুইচ করে অন্য একটা জবে, একটু রিল্যাক্স জবে চলে যাই, তখন এর পরের বছর আমি কোয়ালিফাই করি। তো হিসেব করতে গেলে প্রায় 5.5 বছরের মতো লেগেছিল আমার, কারণ প্রথম 6 মাস তো পরীক্ষা দিতে পারবেন না আপনি, ওই 6 মাস সহজ হিসেব করলে 5.5 বছর। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, যদি কিছু মনে না করেন। জি জি স্যার আপনার স্যার এটা কোয়ালিফাই হয়ে যাওয়ার পরে স্যার মানে আপনার জবের ক্ষেত্রে মানে কিরকম ইফেক্ট পড়ছে স্যার? আমার কিন্তু প্রথম থেকে এই পর্যন্ত আমি এই পর্যন্ত 5টা জব করেছি। 5টা জবের প্রত্যেকটা জবে সিএম এর কারণে আমার চাকরি হয়েছে, চাকরি হওয়ার সুযোগ ছিল না। ওকে স্যার। স্যার ওই জবগুলির রিকোয়ারমেন্টে কি মানে সিএমএ চাইছিল, তাই তো? ম্যাক্সিমাম সময় সিএমএ ছিল, রিকোয়ারমেন্ট হিসেবে সিএমএ ছিল। আবার কিছু কিছু জায়গায় সিএমএ না থাকলেও আপনি যখন সিএমএ হিসেবে সেখানে নিজেকে প্রেজেন্ট করবেন, তখন ইন্টারভিউ বোর্ডের লোকে বুঝতে পারে যে না, সিএম এর লোকগুলো ডিফারেন্ট হয়। তারা আমরা ওদের যতটুকু রিকোয়ারমেন্ট তার থেকে বেশি আপনি হয়তো ইন্টারভিউতে ভালো করেন। এবং অনেক সময় দেখা গেছে যে সিএম এর কারণে, যেমন আমার প্রথম চাকরিতে আমি যখন আইসিএম এতে ভর্তি হই, মাত্র অল্প কিছু সাবজেক্ট পাস করি, তখন ওরা বলে যে ভাই আপনি তো সিএম এ পড়তেছেন, এই কাজ করবেন, আপনি ইন্টারভিউ দিয়েন না। তখন আমি বললাম যে ভাই আপনি আমাকে জবে না নেন কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে ইন্টারভিউ নিয়ে
আমাকে যদি ভালো লাগে আপনি আমাকে সিলেক্ট করেন, আর ইন্টারভিউ যদি আমি ফেল করি আমাকে নিয়েন না। এবং লাকিলি সেই ইন্টারভিউতে আমি ভালো করি এবং ওই জবে আমি জয়েন করি। আপনি যখন স্যার সিএমএ কন্টিনিউ করবেন। জি স্যার একটা কোশ্চেন ছিল যে কি সিএমএ ফুললি কমপ্লিট না করতে পারলেও একটা ধরুন স্ট্যান্ডার্ড স্কোর থাকে যেমন 800 বা 1200, সো কোন স্কোরটা বেটার, মানে কোন স্কোরটা মানে আমি করতে পারলে আমি অন্তত মানে আমি প্রেফার করি আপনাদের যদি এখন কোর্স হয়ে থাকে যদি 2000 হয়ে থাকে তাহলে আমি প্রেফার করবো হচ্ছে 1000 পাস করে চাকরিতে চলে যাবেন। ওকে স্যার 1000 পাস চাকরিতে চলে যাবেন। যেমন আমি কিন্তু 2300 মার্ক পাস করা, আমাদের সময় 2200 মার্ক ছিল, পরে একটা সাবজেক্ট যেটা আমি পাস করলাম সেটা বাতিল হয়ে নতুন আরেকটা সাবজেক্ট চলে আসছে, তখন ওই সাবজেক্টও পাস করতে হয়েছিল। আমি বেসিক্যালি 2300 ইয়া ছাড়া ইন্টার্নশিপ ছাড়া 2300 মার্কস পাস করি। আমাদের সময় আমি স্টুডেন্টদেরকে প্রেফার করতাম যে 1200 মার্ক পাস করলে তখন ইন্টারমিডিয়েট লেভেল হতো, ইন্টারমিডিয়েট লেভেল পার করেই দেন জবে ঢুকে যাওয়াটা হচ্ছে বেটার। স্যার আপনি যে 100 এক্সট্রা মানে আছে, এটা কি আপনি কোথাও মানে মেনশন করতে পারেন যে 2300 না। বা 2200? না, দেখানোর সুযোগ যদি নেই। সিলেবাস চেঞ্জ করে নিউ সিলেবাসে যাই তখন কোন সাবজেক্ট যদি আমাদের বাদ হয় সেটা আমার কমপ্লিট থাকলে আমি কোথাও এটা মেনশন করতে পারবো না স্যার? না, সুযোগ থাকবে না তো। কারণ আমি তখন এখন সিএমএ কোয়ালিফাইড হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করি, কিন্তু পার্টলি কোয়ালিফাইড আমি তো পার্টলি কমপ্লিটেড বলে তখন বলতে পারেন যখন আপনি পার্টলি কোয়ালিফাইড থাকবেন তখন সেটা আপনি বলতে পারেন। আপনার যখন লেটার অফ গুড স্ট্যান্ডিং নেবেন তখন হয়তো এই জিনিসগুলো দেওয়া থাকবে। যেমন আমাদের সময় প্রথমে ছিল ফাইন্যান্স 1, একটা ফাইন্যান্স ছিল, পরে ফাইন্যান্স দুটো হয়ে যায়, ফাইন্যান্স 1 ফাইন্যান্স 2, এরকম বিভিন্ন ধরনের চেঞ্জ আসছে। এই ফাইন্যান্স দুটো হয়ে গেল। আবার আমাদের সময় আইটি ছিল তিনটা আমি পাশ করার পর সিলেবাস চেঞ্জ হয়ে আইটি হয়ে গেল দুটো। এইভাবে করে দেখা গেল সিলেবাসের চেঞ্জের কারণে একটা সাবজেক্ট অতিরিক্ত করতে হয়েছিল। এটা প্রফেশনাল এক্সামে থাকে। আপনি দেখবেন এসএসসি তে প্রত্যেকটা এক্সামে সিলেবাস চেঞ্জ হয়, সাবজেক্ট চেঞ্জ হয়। ঠিক আছে, এটা আসলে এভাবে চিন্তা করার দরকারও নেই। স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার। স্যার অনেকে মানে স্যার সার্কুলারে দেখি যে স্যার সিএমএ 800 কমপ্লিট বা 1200 কমপ্লিট হলে অ্যাপ্লাই করা যায়। স্যার ওই অনেকে আছে স্যার, মানে আমরা যারা নলেজ লেভেল সহ পাস করে আছি স্যার, এটা নলেজ লেভেল সহ কাউন্ট হবে স্যার নাকি নলেজ লেভেল সহ কাউন্ট হবে, কিন্তু এখন তো মনে হয় এইভাবে লিখে দেয় অপারেশন লেভেল পাস করা লাগবে। যেমন আমার এর আগের সিলেবাসে বলে দিত যে আপনি ইন্টারমিডিয়েট লেভেল পাস করলে আপনি ওই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে যদি স্পেসিফিক বলে দেয় তাহলে আপনি ওভাবে করবেন। আর পার্টলি কোয়ালিফাইড থাকলে তো আপনি 700 800 1000 যাই পাস করেন অ্যাপ্লাই করতে পারেন। আর বাকিটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ইন্টারভিউ এফিসিয়েন্সির উপর। ওকে স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে স্যার মানে সিএমএ কোয়ালিফাইড হলে বা পার্টলি কোয়ালিফাইড হলে স্যার আমরা নর্মাল জবের ক্ষেত্রে যেরকম দেখা যায় স্যার জবের পড়া পড়ে তারপরে ইন্টারভিউ দেওয়া লাগে, এক্ষেত্রে তো মনে হয় এরকম কিছু লাগে না, তাই না স্যার? প্রাইভেট লাগবে। স্যার ওই ক্ষেত্রে কি স্যার মানে জবের পড়াগুলো মানে এমএনসি তে স্যার জবের পড়াগুলো পড়ে সিএমএ থাকার পরেও কি স্যার জবের পড়াগুলো পড়া লাগবে স্যার? সেখানে তো না, অবশ্যই পড়া লাগবে, কারণ আপনি সিএমএ তে যেগুলো পড়বেন সেটা হয়তো 20% আপনার সেখানে কমন পড়বে, বাকিটা তো আপনার কমন সেন্স। এবং অনেক কিছু আছে যেগুলো সিএম এর সাথে জবের অনেক সময় মিল পাওয়া যায় না। কিন্তু যদি আপনি অ্যাকাউন্ট ইন্টারভিউ দিতে চান বা লিখিত পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক ম্যাক্সিমাম সময় এটা মিলে যায়, 80 to 90% মিলে যায়। আর যেখানে আপনি প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা দেন না কেন আপনাকে তিনটা জিনিস ভালো করতে হয়। একটা হচ্ছে ইংরেজিতে ভালো করতে হবে, 2 নম্বর হচ্ছে আপনার ম্যাথমেটিক্স ভালো থাকা লাগবে, 3 নম্বর হচ্ছে আপনার অ্যাকাউন্টিং এর নলেজ। এবং অনেক জায়গায় আমি দেখে আসছি যে অ্যাকাউন্টসের চাকরির জন্য দেখা যাচ্ছে অ্যাকাউন্টসের বিভিন্ন ইস্যু ছাড়াও টপিকস গুলো ছাড়াও ইংরেজি এবং ম্যাথের যে প্রশ্ন সেগুলো কিন্তু দেওয়া হয়। তো সেই জন্য আপনি যদি অ্যাকাউন্টিং ভালো জানেন কিন্তু ম্যাথমেটিক্স জানেন না, ইংরেজি জানেন না, তখন কিন্তু এটা আপনাকে সহযোগিতা করবে না। কারণ সারা বিশ্বব্যাপী ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি আপনি ভালো না জানেন
আপনি পদে পদে এটার আপনি এই সমস্যা পড়বেন। চাকরিতে ভালো করতে গেলেই ম্যাথমেটিক্স ভালো জানা লাগবে, ইংরেজি ভালো জানা লাগবে। স্যার আমরা স্যার যারা আছি স্যার মানে আমরা যারা ইউনিভার্সিটির পাশাপাশি স্যার এটা পড়তেছি স্যার, স্যার আমাদের সাথে অনেকে আছে যারা জবের পড়াগুলো এখন থেকে পড়তেছে, কিন্তু হচ্ছে যে স্যার আমরা জবের পড়া পড়তেছি না, আমরা এখন ফুল কনসেন্ট্রেটটা হচ্ছে যে মানে একাডেমিকের পাশে সিএমএটা দিচ্ছি স্যার। তো তাহলে স্যার একটা সময় গিয়ে এটা ভালো কেন আমি বলবো, আমাদের যারা সিনিয়র মেম্বার ছিলেন তারাও কিন্তু একই কাজই করতেন। যেমন আমাদের বেশ কয়েকজন প্রেসিডেন্ট হয়েছেন, তারা এইচএসসি পাশ করে আইসিএমএ তে ভর্তি হয়েছিলেন, ভর্তি হয়ে প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছেন। যেমন আমাদের জামাল আহমেদ চৌধুরী, ওনারা এইচএসসি পাশ করেই কিন্তু আইসিএমএ তে ভর্তি হন, গ্রাজুয়েশন শেষ করার সাথে সাথে ওনাদের সিএমএ কোয়ালিফাই করে ফেলেন। তা আপনি 23 বছর, 24 বছর, 25 বছর বয়সে গ্রাজুয়েশন বা মাস্টার্স হয়ে গেল, সাথে আইসিএমএ ডিগ্রি হয়ে গেল, তাহলে আপনার জব মার্কেটে তো আপনি অন্যদের তুলনায় একটা স্ট্র্যাটেজিক বেনিফিট পাবেন। আর আপনি যদি এমন হয় যে মাস্টার্স শেষ হতে হতে আইসিএমএ আপনি 200 পাস করলেন, তাহলে এই আইসিএমএ পাস দিয়ে আপনি কিভাবে বেনিফিটটা নেবেন? আর যারা জবে আছেন তারা হয়তো দ্রুত পড়ে ইয়ে করতে পারেন, শেষ করতে পারেন, আদারওয়াইজ আসলে বেনিফিট নেওয়াটা মুশকিল হয়ে যায়। আপনি পড়তে থাকলেন, 10 বছর 12 বছর পড়লেন, 40 বছর পার হয়ে গেছে, এরপর আইসিএমএ পাস করলেন, তখন দেখা যাচ্ছে যে কি আপনার ওই বেনিফিটটা আপনি নিতে পারেন না। আমাদের অনেক মেম্বার আছে, দেখা যাচ্ছে যে কি 25-26 বছরের মধ্যে সিএও পাস করে ফেলছেন, সিএমএ পাস করছেন, মাস্টার্সও হয়ে গেছে, এরকম বহু এক্সাম্পল আছে। হ্যাঁ স্যার, আমরা তাহলে আজকের টপিকস নিয়ে আলোচনা করি একটু নাকি? ওকে স্যার, শুরু করি স্যার। গত ক্লাসের জিনিসটা আমি টপিকসটা একটু কুইক রিভিউ করব, 5 মিনিটের মধ্যে রিভিউ শেষ হবে আমাদের, আশা করি। এরপর আমরা নতুন টপিকসে যাব। স্ট্যান্ডার্ড কস্ট কি? আমরা গত ক্লাসে দেখে আসছি যে স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে বেসড অন কেয়ারফুলি predetermined amounts. Standard costs are used for planning, labor, material, and overhead requirements. Standard costs are the expected level of performance. Standard costs are benchmark for measuring performance. এরপর আমরা দেখি স্ট্যান্ডার্ড কস্টের, আমরা জানি যে প্রোডাক্টের মধ্যে 3টা কস্ট থাকে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, দেন লেবার, দেন ওভারহেড, এবং এই 3টা বিষয়ের উপরে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং করে থাকবো। তো স্ট্যান্ডার্ডটা প্রথমে আমাদের সেট করা থাকে। কোনো একটা স্ট্যান্ডার্ড কস্টকে যখন স্ট্যান্ডার্ড যখন এক্সিড করে যায়, অ্যাকচুয়াল যখন এক্সিড করে যায়, যে প্রসেসের মাধ্যমে এটা আমরা বের করি তাকে বলা হয় ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। এবং এক্সেপশনটা কেন হলো সেটাই ম্যানেজার বা তার কর্তৃপক্ষ সেখানে ফোকাস করে থাকেন, এবং সেই বিষয়টা আইডেন্টিফাই করে দেন প্রবাবল সলিউশনের দিকে যায়। স্ট্যান্ডার্ড একটা সিস্টেমের মাধ্যমে, একটা প্রসিজারের মাধ্যমে সেট করা হয়ে থাকে। আমরা গত ক্লাসে আলাপ করছি, সেখানে বিভিন্ন পক্ষ থাকে, তাদের মধ্যে থেকে ইনফরমেশন গুলো নিয়েই সেখানে কস্টের ইনফরমেশন থাকে, লেবার ইনফরমেশন থাকে, মেশিনের ইনফরমেশন থাকতে পারে, এবং প্রত্যেকের মতামত নিয়ে একটা প্র্যাকটিক্যাল স্ট্যান্ডার্ড হিসেবে, প্র্যাকটিক্যালি যেটা অ্যাচিভেবল এইরকম একটা স্ট্যান্ডার্ডকে বেসিক্যালি স্ট্যান্ডার্ড হিসেবে সেট করা হয়ে থাকে। স্ট্যান্ডার্ড সেট করার পর দেন আমরা অনেকগুলো স্ট্যান্ডার্ড নিয়ে গত ক্লাসে কাজ করে আসছি। মেটেরিয়ালের স্ট্যান্ডার্ড আমরা দুটো জানি, একটা হচ্ছে প্রাইসের স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে কোয়ান্টিটির স্ট্যান্ডার্ড। প্রাইসের স্ট্যান্ডার্ডটা হচ্ছে ইজি, যে আমি যে প্রাইসে কেনার জন্য স্ট্যান্ডার্ড সেট করেছিলাম তার থেকে কমে কিনলাম না বেশিতে কিনলাম, সেই জিনিসটা আমরা ভ্যারিয়েন্সের মাধ্যমে বা আমাদের সূত্রের মাধ্যমে আমরা বের করে থাকি। কোয়ান্টিটির ক্ষেত্রে একই রকম, কতটুকু কোয়ান্টিটি দিয়ে আমার এই প্রোডাক্টটা তৈরি করার কথা তার থেকে কি বেশি লাগলো না কম লাগলো, সেই জিনিসটা আমরা কোয়ান্টিটি স্ট্যান্ডার্ডের মাধ্যমে জেনে থাকি। লেবার স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে একটা হচ্ছে রেট স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে টাইম স্ট্যান্ডার্ড, অথবা এটাকে ইফিসিয়েন্সি স্ট্যান্ডার্ড হিসেবে আমরা দেখে থাকি। টাইম স্ট্যান্ডার্ডটা হচ্ছে কি, যে আমার কত টাকায় দিয়ে আমি লেবার গুলোকে কালেক্ট করবো, বা লেবারের পিছনে ওয়েজেস হিসেবে আমার কত টাকা ব্যয় করা উচিত ছিল, আমি কত টাকা
ব্যয় করলাম এই স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা জানতে পারি। আর কতক্ষণ সময়ে কতটুকু কোয়ান্টিটি উৎপাদন করা উচিত ছিল সেই জিনিসটা আমরা টাইম স্ট্যান্ডার্ডের মাধ্যমে জেনে থাকি। এরপর হচ্ছে ভেরিয়েবল ওভারহেড স্ট্যান্ডার্ড, সেখানে হচ্ছে ওই লেবারের মতো রেট স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি স্ট্যান্ডার্ড। অ্যাক্টিভিটি এটা অনেকটা লেবার ভেরিয়েন্সের সাথে মিলে যায়, যে এই 1 ঘন্টার মধ্যে এতটুকু কাজ শেষ হয়ে যাওয়ার কথা। কারণ আমরা জানি যে যদি অতিরিক্ত লেবার দরকার হয় সেক্ষেত্রে অতিরিক্ত সময় কিন্তু ফ্লোরটা ওপেন থাকবে, ফ্যাক্টরি ওপেন থাকবে। যদি অতিরিক্ত সময় ফ্যাক্টরি ওপেন থাকে, আমার ওই সময় যতটুকু অ্যাক্টিভিটি হওয়ার কথা, যতটুকু কাজ হওয়ার কথা, ততটুকু কাজ না হয়ে থাকলে তখন দেখা যাবে যে গরমিল হবে, অথবা তার আগে যদি আমি শেষ করে ফেলি তাহলে আমি ইফিশিয়েন্টলি কাজটা শেষ করলাম। আমরা একটা স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি, ম্যাটেরিয়াল লেবার ওভারহেড। প্রত্যেকটা অঙ্ক করার আগে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড জানতে হবে, সেটা কোয়ান্টিটির স্ট্যান্ডার্ড, আওয়ারের স্ট্যান্ডার্ড, প্রাইসের স্ট্যান্ডার্ড, কস্টের স্ট্যান্ডার্ড। দুটো স্ট্যান্ডার্ড আমাদেরকে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। জানলে দেন আমরা আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশন গুলো করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে এই মডেলটা, এই ভেরিয়েন্সের এই মডেলটা আমরা করে আসছিলাম। এটার একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটাকে আমরা আরো সংক্ষিপ্ত করে ফেলবো যাতে আমি প্রাইস ভেরিয়েন্স, কোয়ান্টিটি ভেরিয়েন্স জানতে পারি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্রাইস ভেরিয়েন্স আর কোয়ান্টিটি ভেরিয়েন্স না থেকে ইউজেস ভেরিয়েন্সও বলা হতে পারে। ইউজেস ভেরিয়েন্স কেন? যে এতটুকু ইউজ করার কথা, আমি কি এতটুকু করলাম, না থেকে কম করলাম, না বেশি করলাম। আমরা গত ক্লাসে একটা এক্সাম্পল আপনাদেরকে বলে আসছিলাম, সেটা হচ্ছে যে একটা শার্ট তৈরি করতে ফর এক্সাম্পল আমাদের 2 মিটার কাপড় লাগার কথা, এতটুকুই হচ্ছে আমার জন্য বরাদ্দ, এতটুকু আমি ইউজ করা আমার উচিত স্ট্যান্ডার্ড অনুসারে। আমি যদি তার থেকে বেশি করে ফেলি, আমি 2 মিটারের উপরে যদি 2.5 মিটার আমি ইউজ করে ফেলি, তাহলে আমার ইউজেস ভ্যারিয়েন্সটা নেগেটিভ আসবে। আবার যদি এমন হয় যদি আমি 1.9 মিটারের কাপড়টা শার্টটা তৈরি করে ফেললাম, সেক্ষেত্রে আমি কম ইউজ করে আমার প্রোডাক্টটা আমি তৈরি করে ফেললাম, সেক্ষেত্রে ভ্যারিয়েন্স আসবে পজিটিভ। আচ্ছা, এই এক্সাম্পল গুলো আমরা পড়ে আসছি ম্যাটেরিয়ালের, এবং ভেরিয়েন্সটাও আমরা দেখে আসছি, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স। আজকে আমরা আরেকটা বিষয় আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম, প্রাইস ভেরিয়েন্স, কোয়ান্টিটি ভেরিয়েন্স, এই দুটাকে যোগ করলে আমরা বলে এসেছি যে টোটাল ভেরিয়েন্স, এবং কোন বইতে এই দুটাকে বলা হয় নেট ভেরিয়েন্স। ঠিক আছে, প্রাইস ভেরিয়েন্স পজিটিভ ফিগার হতে পারে, কোয়ান্টিটি নেগেটিভ হতে পারে, অথবা কোয়ান্টিটি পজিটিভ ভেরিয়েন্স, প্রাইস হতে পারে নেগেটিভ ভেরিয়েন্স বা আনফেভারেবল ভেরিয়েন্স, ফেভারেবল অথবা আনফেভারেবল। এই দুটোর যোগ করলে তখন ম্যাটেরিয়ালের ভেরিয়েন্স গুলোকে যোগ করলে আমি টোটাল ভেরিয়েন্স পাবো, অথবা কোন বই এটাকে নেট ভেরিয়েন্স হিসেবে উল্লেখ করে আসছেন। আচ্ছা, ম্যাটেরিয়ালের ভেরিয়েন্স গুলো কেন হয় এটা নিয়ে যখন ডিবেট করবে, তখন যারা এটার জন্য দায়ী এই পক্ষগুলো তখন বিভিন্ন ধরনের যুক্তি দিবেন। আমরা একটা যুক্তি দেখি, ইঞ্জিনিয়ার সাহেব কি যুক্তি দিচ্ছেন। ইঞ্জিনিয়ার সাহেব যিনি হেড করা, উনি বলছেন যে আই এম নট রেসপন্সিবল ফর দিস আনফেভারেবল ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স। আমাদের আগের ম্যাথে কোয়ান্টিটি ভেরিয়েন্সটা ছিল আনফেভারেবল। উনি বলছেন যে কি এই কোয়ান্টিটি যে বেশি ইউজ হলো, আমি এটার জন্য রেসপন্সিবল না, কারণ ইউ পারচেজড, তখন পারচেজ ম্যানেজারকে বলছেন যে ইউ পারচেজড চিপ ম্যাটেরিয়াল, সো মাই পিপল হ্যাভ টু ইউজ মোর অফ ইট। আপনি কম দামে খারাপ ম্যাটেরিয়াল আমাকে প্রোভাইড করেছিলেন, আপনি 2 মিটার আমাকে স্ট্যান্ডার্ড হিসেবে আমাকে প্রোভাইড করেছেন, কিন্তু কাপড়টা ভালো ছিল না। আমার কাটিং ম্যান একদিকে কাটতে গেলে অন্যদিকে চলে যাচ্ছে, সুইং ম্যান সেলাই করতে গেলে এটা খুলে যাচ্ছে, বিভিন্ন কারণে ম্যাটেরিয়ালের অপচয় হয়েছে। আমি আপনার এই সস্তা ম্যাটেরিয়ালের কারণে আমার কোয়ান্টিটি ভেরিয়েন্সটা আনফেভারেবল আসছে, বা আমি বেশি ইউজ করে ফেলেছি, বাট এটার জন্য আমি দায়ী নই। তখন পারচেজ ম্যানেজার উত্তর দিবেন
you used too much material because of poorly trained workers and poorly maintained equipment. উনি বলছেন যে কি তুমি বেশি ম্যাটেরিয়াল ইউজ করে ফেলছো কারণ তোমার ওয়ার্কাররা ট্রেন্ড না এবং তুমি যে ইকুইপমেন্ট দিয়ে যে এই পণ্যটা তৈরি করার কথা সেই ইকুইপমেন্ট গুলোকে তুমি প্রপারলি মেনটেইন করো নাই। And also poor scheduling sometimes requires me to rush order material at a higher price cause unfavorable price variance. আমি অনেক সময় যে তুমি তোমার শিডিউল প্রবলেমের কারণে তুমি খুব কম সময় নিয়ে আমাকে অর্ডার গুলো প্লেস করেছো, রিকুইজিশন দিয়েছো, যার কারণে আমি দ্রুত প্রোডাক্ট কিনতে গিয়ে হায়ার প্রাইসে কিনতে হয়েছে, যার কারণে আমার ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সটাও আনফেভারেবল আসছে। সো এই ধরনের ডিবেট চলতে থাকবে। ঠিক আছে, এটা ছিল আমাদের গত ক্লাসের সামারি। আমরা তাহলে আজকে ডিরেক্ট লেবার ভেরিয়েন্সে যাই। ঠিক আছে স্যার? ঠিক আছে, ঠিক আছেন আপনারা? জি স্যার। আপনার নাম কি? প্রেম সাগর দাস? জি স্যার। নামটা ইন্টারেস্টিং। আমার এক বন্ধু আছে প্রেমধন সরকার, আমাদের সাথে এসে পড়তো কিন্তু বেশি দূর এগোতে পারেনি। দেখা যাক প্রেম নামের কেউ পাশ করে কিনা। দোয়া করবেন স্যার। হ্যাঁ দেখা যাক। স্যার প্রেম সবসময় পাস করে স্যার। ও আচ্ছা, সরি স্যার, সরি স্যার, সরি স্যার। ও আচ্ছা, প্রেম সাগর সাহেব আপনি একটা প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশে একটা বাজারের নাম আছে প্রেম বাজার, এটা কোথায় বলেন তো? স্যার এটা পেকুয়াই। এটা পেকুয়া? জি স্যার, পেকুয়া একটা আছে আমি জানি স্যার। স্যার আমার বাড়ি কক্সবাজার সাইডে তো, পেকুয়া তো আমাদের পাশে। স্যার খুলনাতে প্রেম কানন নামে একটা ভালো জায়গা আছে। প্রেম বাজার পেকুয়াতে না, যিনি উত্তর দিলেন তিনি ভুল উত্তর দিয়েছেন। প্রেম সাগরের বাড়ি কি পেকুয়া না? স্যার শরীয়তপুর আছে, পাশাপাশি উপজেলা স্যার। আমি শরীয়তপুর আছে প্রেমতলা। ও আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাক। আপনি কি চিটাগং থেকে ভর্তি হয়েছেন নাকি? না স্যার, আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়ি তো স্যার, ওইদিকে কুমিল্লা ব্রাঞ্চে ভর্তি হয়েছি স্যার। ও আচ্ছা ভালো। প্রেম 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 বাজারটা হচ্ছে বাঁশখালীতে, বাঁশখালী রাস্তার উপরে একটা বাজার আছে প্রেম বাজার। স্যার আপনার বাড়ি কোথায় স্যার? আমার বাড়ি তো জাপান। জাপান ছিলেন? হ্যাঁ নোয়াখালী। না পুরোপুরি জাপান না, এটাকে বলতে পারেন যে মডারেট জাপান। নাকি স্যার গরিবের জাপান? স্যার ফেনী। জি। আচ্ছা, এখন আমরা ডিরেক্ট লেবার ভেরিয়েন্সে আসি। লেবারেরও আমরা দুটো ভেরিয়েন্স জানি, একটা হচ্ছে লেবার রেট ভেরিয়েন্স আর একটা হচ্ছে এফিশিয়েন্সি ভেরিয়েন্স। রেট ভেরিয়েন্সটা কি আমরা দেখবো, কষ্টের মাধ্যমে দেখবো, কারণ আপনাদেরকে আমি সূত্র মুখস্থ করাচ্ছি না, কারণ সূত্র মুখস্থ করাইতে গেলে দেখতেছেন যে বিপত্তি হবে। কিউ যোগ পি যোগ এস এভাবে করে প্রশ্ন মুখস্থ করতে থাকবেন। আমাকে যদি কেউ এখন লেবার রেট ভেরিয়েন্সের সূত্রটা লিখে দিতে বলে আমি কিন্তু পারবো না। এটা হচ্ছে এই মুখস্থ জিনিসটাই আমার মাথায় ঢুকে না, কিন্তু যখন প্রশ্ন পড়বো তখন আমি উত্তর লিখতে পারি, কারণ আমি মানে ওই বিষয়টা আত্মস্থ করেছিলাম। তো আমরা প্রশ্ন করি, Hanson Incorporation has the following direct labor standard to manufacture one GP. একটা জিপি প্রডিউস করতে গেলে প্রথমে আমাদেরকে স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে, যে এই স্ট্যান্ডার্ড আমাদের স্ট্যান্ডার্ড কস্টিং করতে গেলেই প্রথমে আমাকে স্ট্যান্ডার্ডটা জেনে নিতে হবে। এখন আমরা স্ট্যান্ডার্ডটা জেনে নিচ্ছি 1.5 স্ট্যান্ডার্ড আওয়ার্স পার জিপি। প্রতিটা জিপির জন্য 1.5 ঘন্টা করে লাগবে at 6 পার ডিরেক্ট লেবার আওয়ার। প্রতি ঘন্টা লেবারের জন্য পেমেন্ট করতে হবে $6 করে, আর একটা জিপি তৈরি করতে লাগবে হচ্ছে 1.5 আওয়ার্স, তার মানে 1.5 ঘন্টা লাগবে, 6 টাকা করে। উত্তর হচ্ছে
একটা জিপি তৈরি করতে 9 টাকার লেবার দরকার, ঠিক আছে? আমরা তাইলে আওয়ার স্ট্যান্ডার্ডও জানি, রেটের স্ট্যান্ডার্ডও জানি, ঠিক আছে? দুটো স্ট্যান্ডার্ড আমার জানা লাগবে, একটা হচ্ছে আওয়ার আর একটা হচ্ছে রেট, দুটোই আমি জানলাম। এখন প্রশ্ন, লাস্ট উইক 1550 direct labor hours were worked at a total cost of $9,610 to make 1000 GP. এখন প্রশ্নটা আমি করি, আবার একটু প্রশ্নটার দিকে একটু আপনাদের বডিটার দিকে একটু চোখ দেন, যাতে আপনারা আমি প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে পারেন। What was Hansen's actual rate for labor for the week? 6.2. 6.2, 5 জন বলবেন। Six. 6 টাকা স্যার। স্যার 6.2 স্যার। 6.2 স্যার। 6.2, 6 বললেন কে? স্যার আমি বলেছি 6 টাকা। আপনি বলেছেন, তাহলে আমরা উত্তরটা দেখি এখানে। আপনি 6 টাকা কেন বললেন বলেন? অ্যাকচুয়াল ঘটনাটা ঘটলো 9610 টাকা আপনি খরচ করেছেন, আর সেই জন্য লেবার আওয়ার ছিল হচ্ছে 1550 ঘন্টা। 1550 ঘন্টা আপনার ইউজ হলো, আপনি ব্যয় করেছেন 9610 টাকা। তাহলে 6 কিভাবে হবে? আপনার 6টা ছিল স্ট্যান্ডার্ড, আপনি রেটের স্ট্যান্ডার্ড ঠিক করেছিলেন যে আপনি লেবারকে পেমেন্ট করবেন হচ্ছে প্রতি ঘন্টায় 6 টাকা করে, যখন $6 করে। কিন্তু আপনি যখন পেমেন্ট করতে গেলেন বা লেবার আপনি যখন রিক্রুট করতে গেলেন, তখন দেখা যাচ্ছে যে সেই টাকা দিয়ে আপনি পাচ্ছেন না। অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, এখানে বলেন এই ভেরিয়েন্সটা এবার বলেন। আমরা জানি যে অ্যাকচুয়াল থেকে যদি স্ট্যান্ডার্ডটা বেশি হয়ে থাকে তাহলে আমি ভালো করলাম, অথবা অ্যাকচুয়ালটা যদি বেশি হয়ে যায় স্ট্যান্ডার্ড থেকে আমি ভালো করি নাই, ঠিক আছে? স্যার 310 আনফেভারেবল। 310 আনফেভারেবল মনে হচ্ছে সঠিক। তারপর আমরা একটু দেখি নিই। অ্যাকচুয়াল রেট আমরা বের করলাম 6 টাকা 20 পয়সা, আর আমার স্ট্যান্ডার্ড সেট করা ছিল হচ্ছে 6 টাকা করে। তার মানে 20 পয়সা প্রতি আওয়ারে, প্রতি ঘন্টায় আমি বেশি খরচ করলাম। তাহলে এই 20 পয়সা ইনটু আওয়ার দিয়ে যদি আমি গুণ করি তাহলে 310 টাকা আনফেভারেবল। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। না বুঝতে পারলে আবারও বোঝাবো। একই রকম আপনারা যখন ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স করলেন, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সাথে লেবার রেট ভেরিয়েন্সের কিছুটা মিল আছে, সূত্রগত মিল আছে। সেখানে ছিল প্রাইস আর এখানে হচ্ছে রেট। আচ্ছা, এরপরে আসেন the standard hours of labor that should have been worked to produce 1000 GP is, প্রশ্ন করা হচ্ছে যে কি 1000 GP তৈরি করতে আপনার স্ট্যান্ডার্ড আওয়ার আপনি কতটুকু দিবেন? আমরা আগে স্ট্যান্ডার্ড ঠিক করেছিলাম যে একটা তৈরি করতে 1.5 আওয়ার্স লাগার কথা, সেই স্ট্যান্ডার্ড আমাদের সেট করা ছিল। যদি আমি 1000 GP তৈরি করি তাহলে কতটুকু লাগবে, কতটুকু সময় লাগবে? 1500। 1550। তাহলে আমার কতটুকু শ্রম দরকার ততটুকু আমরা বের করে নিলাম। আমি 1000 GP তৈরি করেছি, 1.5 ঘন্টা করে লাগার কথা, তাইলে লাগা উচিত হচ্ছে 1500 ঘন্টা। এখন আমরা লেবারের ইফিসিয়েন্সিটা দেখব যে আমি কি ইফিসিয়েন্টলি লেবারকে কাজে লাগালাম না ইনএফিসিয়েন্টলি কাজে লাগালাম। তাহলে ইফিসিয়েন্টলি হবে কিভাবে? যদি আমার জন্য যতটুকু বরাদ্দ ততটুকু যদি সময়ের মধ্যে আমি কাজটা করতে পারি তাহলে আমি ইফিসিয়েন্ট। আমার জন্য যতটুকু বরাদ্দ তার থেকে যদি বেশি সময় লেগে যায়
তাহলে আমি ইনএফিশিয়েন্ট। ঠিক আছে, আমি যখন এসএসসি পড়তাম তখন একটা কাজ করতাম যে একটা এসএ আমি মুখস্থ করব, তখন মুখস্থ বিদ্যা পারতাম। একটা এসএ মুখস্থ করব হচ্ছে 1 ঘন্টার মধ্যে, একটা প্যারাগ্রাফ মুখস্থ করব হচ্ছে 30 মিনিটের মতো, গড়ে ধরে রাখতাম যে 30 মিনিটের মধ্যে এই প্যারাগ্রাফটা আমার মুখস্থ হয়ে যেতে হবে। আমি দেখতাম যে 30 মিনিট কেন, আমি মনে হয় কোনো সময় 25 মিনিট, 26 মিনিট, 30 মিনিট কখনোই লাগতো না। আমি যতটুকু স্ট্যান্ডার্ড সেট করতাম সেটা কখনোই এক্সিড করতো না। তাহলে আমরা যদি এভাবেও দেখি যে আমি এই সাবজেক্টের টপিকসটা বা এই টপিকসটা আমি একদিনে শেষ করবো বা 2 ঘন্টা আমি শেষ করব, যদি 2 ঘন্টা আমি করতে পারি আমি এফিশিয়েন্ট। আমি 2 ঘন্টার বেশি লেগে যায় তাহলে আমি ইনএফিশিয়েন্ট। আপনারা দেখবেন আমেরিকান বইগুলোতে প্রত্যেকটা বইয়ের সাথে কিন্তু টাইমটা লেখা থাকে যে আপনি এই ম্যাথটা 30 মিনিটের মধ্যে শেষ করবেন, 25 মিনিটে শেষ করবেন। কোন একটা কেস স্টাডি লেখা থাকে যে 1 আওয়ারের মধ্যে শেষ করবেন। আপনি নিজেকে কিন্তু আপনি জাস্টিফাই করতে পারেন যে আপনি আপনি এই সময়ের মধ্যে করলেন কি করলেন না। ঠিক একই রকম একটা জিপি তৈরি করতে আমি এতক্ষণ সময় আপনাকে বরাদ্দ করলাম, কিন্তু তার থেকে আপনি বেশি নিয়ে ফেললেন। তাহলে আমরা এটা কিভাবে দেখি? অ্যাকচুয়াল আওয়ার্স আপনি নিলেন হচ্ছে 1550 ঘন্টা, আর স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউড ছিল হচ্ছে 1500 ঘন্টা, লাগা উচিত ছিল 1500 ঘন্টা। তাহলে বেশি লাগলো 50 ঘন্টা। তাহলে 50 ঘন্টা ইন্টু 6, 300 টাকা। এই 300 টাকা আনফেভারেবল। তাহলে আমাদের দুটো ভেরিয়েন্সই আনফেভারেবল। রেটের ক্ষেত্রেও আমি বেশি টাকা দিয়ে লেবার নিতে হয়েছে আমাকে, আর যতক্ষণ সময়ের মধ্যে কাজটা শেষ করার কথা তার থেকে বেশি সময় আমার লেগে গেল। তাহলে দু জায়গায় কিন্তু আমি দুটো পয়েন্টে আমি ইনএফিশিয়েন্ট। আচ্ছা, এখন দুটো সূত্রকে যখন আমরা এক জায়গায় নিয়ে আসি দেখেন, তাহলে অ্যাকচুয়াল আওয়ার্স অ্যাকচুয়াল রেট মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ঘটলো, 9610 টাকা অ্যাকচুয়ালি ঘটলো। আর অ্যাকচুয়াল আওয়ারের সাথে যখন স্ট্যান্ডার্ড আওয়ার দিয়ে আমি গুণ করি তখন রেটের ভেরিয়েন্সটা পাই, আওয়ারটা অ্যাকুরেট থেকে যায়। মানে আওয়ারটা এই ক্ষেত্রে ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে আপনার রেটের পার্থক্যের কারণে আপনার ভেরিয়েন্স কি হলো। তো রেটের কারণে আপনার প্রথম আপনি পার্থক্য পেলেন 310 টাকা, আপনার বেশি খরচ হলো। আবার যখন অ্যাকচুয়াল আওয়ার্স এবং স্ট্যান্ডার্ড রেট দিয়ে যখন দোনোটা স্ট্যান্ডার্ডকে আমি বেসিক্যালি লাস্ট ওয়ানটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড আওয়ার্স এবং স্ট্যান্ডার্ড রেট, এটা হচ্ছে বেসিক্যালি ফ্লেক্সিবল বাজেট স্ট্যান্ডার্ড। তখন আমরা ইফিসিয়েন্সি ভেরিয়েন্সটা পেয়ে থাকি। আর এই রেট ভেরিয়েন্স এবং ইফিসিয়েন্সি ভেরিয়েন্স এই দুটোকে যোগ করলে আমরা পাই হচ্ছে টোটাল ভেরিয়েন্স। এখানে দেখেন দুটোই হচ্ছে আনফেভারেবল, তাহলে দুটোর যোগফল হবে 610 টাকা আনফেভারেবল। এই পর্যন্ত আমাদের লেবার ইফিসিয়েন্সি লেবার রেট ভেরিয়েন্স, ইফিসিয়েন্সি ভেরিয়েন্স শেষ হলো। এই ভেরিয়েন্স গুলো কেন হলো আমরা একটা ক্লোজ লুপ দিই। Using highly paid skilled workers to perform unskilled tasks result in an unfavorable rate variance. আর যদি আপনি হাই স্কিল লেবার দিয়ে হাই রেটে কাজ করেন, আপনি কাজটা খুব দ্রুত করতে পারবেন অথবা ইফিশিয়েন্টলি করতে পারবেন। আবার যখন লো স্কিল মানে হচ্ছে আপনি লো রেটে করবেন, তখন আনফেভারেবল রেট ভেরিয়েন্স বের হবে। প্রোডাকশন ম্যানেজার্স হু মেক ওয়ার্ক অ্যাসাইনমেন্ট আর জেনারেলি রেসপন্সিবল ফর দ্য রেট ভেরিয়েন্স। তাহলে প্রশ্ন যদি আসে যে লেবার এই যে এই ভেরিয়েন্সটা বের হয়, এই ক্ষেত্রে রেটের জন্য রেসপন্সিবল কে? প্রোডাকশন ম্যানেজার রেসপন্সিবল, কারণ উনি ওয়ার্ক অ্যাসাইনমেন্ট ঠিক করেন, উনি লেবার এমপ্লয়মেন্ট করেন, এইসব কাজগুলো যিনি করেন তার সেই এটার জন্য রেসপন্সিবল। আচ্ছা, এখন লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স কেন হয়? যে এটা মূলত কারণ হচ্ছে পুয়ারলি ট্রেইনড ওয়ার্কার্স, পুয়ার কোয়ালিটি ম্যাটেরিয়ালস যদি হয় সেক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটবে। পুয়ারলি মেনটেইনড ইকুইপমেন্ট যদি হয় তাহলেও আনফেভারেবল ভেরিয়েন্স বের হবে। আর একটা হচ্ছে যে কি সুপারভিশনটা যদি পুয়ার হয়ে থাকে সেক্ষেত্রেও আনফেভারেবল এফিসিয়েন্সি ভেরিয়েন্স আসবে। রেসপন্সিবিলিটি ফর লেবার ভেরিয়েন্স, এক্ষেত্রেও দুপক্ষ তখন বিতর্কে আসতেছে। প্রোডাকশন ম্যানেজার বলতেছে আই এম নট রেসপন্সিবল ফর দ্য
favorable labor efficiency variance, you purchased cheap material, so it took more time to process it. তখন যিনি এটার জন্য ম্যাটেরিয়ালের জন্য রেসপন্সিবল উনি বলছেন যে কি ইউ ইউজড টু মাচ টাইম বিকজ অফ পুয়ারলি ট্রেইনড ওয়ার্কার্স। আপনার ইফিসিয়েন্সি আপনি দেখাতে পারেননি কারণ আপনার লেবার গুলো ইফিশিয়েন্ট না। আমি পূর্ণভাবে বলতে পারি যে সুপারভিশন আপনি ঠিক মতো করেননি। এইসব কারণে এই রেট ভেরিয়েন্সটা আপনার হয়েছে, বুঝুন। তখন এই বাদ যুদ্ধে লাগবে। তখন একটা কনক্লুশন তো আসতেই হবে। Maybe I can attribute the labor and material variance to personnel for hiring wrong people and training them poorly. তখন উনি আবার অন্যদিকে চলে যাচ্ছেন যে নেক্সট টাইম যখন লেবার এমপ্লয়মেন্ট নেওয়া হবে অথবা ম্যাটেরিয়াল কিনা হবে, সেক্ষেত্রে কিন্তু ভালো লোক দেখে কিনতে হবে এবং তাদেরকে ট্রেন করতে হবে, ম্যাটেরিয়ালও ঠিকমতো কিনতে হবে। স্যার ম্যাটেরিয়াল যখন চিপ হয় স্যার তখন সেটাকে প্রসেস করতে টাইম বেশি লাগে, এটা কি একটু ব্যাখ্যা করবেন স্যার প্লিজ? আমি মনে ব্যাখ্যা করেছিলাম, আপনি শুনেন নাই। আপনাকে ডিম দেওয়া হলো, ঠিক আছে, আপনি আপনার ছোট ভাইকে বাজারে পাঠালেন যে যাও 12টা ডিম নিয়ে আসো, তো সে ডিম নিয়ে এসে আপনাকে দিল। তা আপনারা 12 জন বাসার সদস্য 12 জন খেতে বসলেন, দেখা গেল যে 2টো ডিম পচা পড়ছে। তাহলে আপনি কি 12 জনকে স্যাটিসফাই করতে পারবেন না 10 জনকে স্যাটিসফাই করতে পারবেন? বুঝতে পারছি স্যার। ম্যাটেরিয়াল যদি ঠিক না হয় আপনি তো স্যাটিসফাই করতে পারবেন না। দোষটা তো আপনার না, আপনি সিদ্ধ করলেন বা রান্না করলেন বা আপনার মা রান্না করলো, আপনি কিনে নিয়ে আসছেন, ঠিক আছে। মাকে বলবেন যে তুমি বাজার থেকে পচা ডিম নিয়ে আসছো, এখন তুমি ডিম খাওয়াবে না, বাকিরা সবাই খাবে, ঠিক আছে। তাহলে আপনি চিপ ম্যাটেরিয়াল আনছেন, অথবা আপনি ডিমগুলো রোজ ডিমগুলো, ঠিক আছে। আচ্ছা, লেবার রেট ভেরিয়েন্স এফিশিয়েন্সি ভেরিয়েন্স নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমাদেরকে কি ম্যাথের থেকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এখানে কি এফিশিয়েন্সির জন্য এরকম হয়েছে, যে লেবার ইনএফিশিয়েন্সি নাকি? আসতে পারে স্যার, প্রশ্ন আসতে পারে, এরকম আসতে পারে, অথবা অনেক সময় আপনাদের ইয়েতেও আসে যে থিওরিতে অনেক সময় প্রশ্ন আসে যে এই ভেরিয়েন্সটা কেন হলো বা এটা প্রবলেম গুলো কি জন্য হলো, এটা অনেক সময় আসে। বাট ইস্যুটা আপনি না জানলে তো আপনি বলতে পারবেন না, আপনার জন্য জানা থাকা লাগবে। প্রশ্নের ধরনগুলো একটু দেখি। Actual hours, standard hours, standard fixed overhead rate, actual cost or actual rate, এগুলো কিভাবে কম্পিউট করব এটা আমাদেরকে জানতে বলছেন, এটা খুব সহজ। আরেকটা প্রশ্ন দেখি, the labor rate variance is never controllable, do you agree or disagree? Why? Suggest some possible cause of unfavorable labor efficiency variance. কিছুক্ষণ আগে বললো না যে লেবার আনফেভারেবল লেবার এফিশিয়েন্সি ভেরিয়েন্স যদি হয়ে থাকে, আপনি এটা দূর করার জন্য কি সাজেশন দিবেন? হোয়াট ইজ এফিশিয়েন্সি ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স, ডিসকাস অ্যাকচুয়াল কস্টিং, নরমাল, এটা এর সাথে কম সামঞ্জস্যপূর্ণ। হোয়াই আর ফিক্সড ওভারহেড ভেরিয়েন্স কনসিডারড আর নন কন্ট্রোলেবল। বিভিন্ন সময় এই প্রশ্নগুলো আসে, আপনি যদি না জানেন, আপনার টপিকস ক্লিয়ার না থাকলে আপনি উত্তর করতে পারবেন না। এখন প্রশ্ন এখানে 5টা এক্সাম্পল আছে, আমি তো এরপরে ইয়েতে দেখলে হয়তো আরো 2-1টা পাবো। মূল কথা হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ার থাকলেই আপনি যে কোনো প্রশ্ন আসলে আপনি উত্তর দিতে পারবেন। স্যার ম্যাথ থেকে কি জিজ্ঞেস করতে পারে যে এখানে কোন এফিশিয়েন্সিটা হয়েছে? আমি সাধারণত দেখি নাই, বাট এটা অনেক সময় আপনার থেকে সাজেশন নিতে পারে বা বলতে পারে। এখন ম্যাথের কথা বাদ দেন, এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফেও আপনার জানা দরকার আছে। প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি না জানেন তাহলে আপনি উত্তর দিবেন কিভাবে? আপনি চাকরি করতে গেলেন, যে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স বের হলো বা রেট ভেরিয়েন্স বের হলো, আপনি এটা স্ট্যান্ডার্ড কস্টিং ফলো করেন, সেখানে ভেরিয়েন্স গেলেই তো
হলে তো ম্যানেজমেন্ট আপনাকে প্রশ্ন করবে যে কেন হলো, এটার উত্তর দেন। জি স্যার। মহসিনা সুলতানা, আপনি কি আছেন ক্লাসে? মহসিনা সুলতানা, আচ্ছা আমরা এখন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ভেরিয়েন্সের এক্সাম্পলটা দেখি। এক্সাম্পল আমরা একটু রিট্রিট করি। Hansen Incorporation has the following variable manufacturing overhead standard to manufacture one GP. এখানেও একই রকম, খেয়াল করে দেখেন যে যতক্ষণ লেবার দরকার হবে ততক্ষণ কিন্তু ওভারহেডের দরকার হবে। এটা হচ্ছে ইউজুয়ালি ঘটে থাকে বা কম বেশিও হতে পারে। 1.5 স্ট্যান্ডার্ড আওয়ার্স পার জিপি, 1.5 ঘন্টা করে লাগবে এবং রেট হচ্ছে 3 টাকা। যদি 1 ঘন্টার জন্য 3 টাকা করে লাগে, 1.5 ঘন্টার জন্য 4 টাকা 50 পয়সা বা ডলার লাগবে এই জিপিটা শেষ করতে, কাজ শেষ করতে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন অ্যাকচুয়াল ঘটনা ঘটছে হচ্ছে যে লাস্ট উইক 1550 ঘন্টা কাজ করলো এই 1000 জিপি তৈরি করতে এবং ওভারহেড খরচ হয়েছে হচ্ছে 5115 was spent for variable manufacturing overhead। ঠিক আছে, তাহলে আমরা স্ট্যান্ডার্ডটাও দেখলাম, অ্যাকচুয়াল কি ঘটনা ঘটলো সেটাও জানলাম। এখানেই প্রথমে আমাদেরকে বের করতে হবে রেট ভেরিয়েন্স। তো রেট ভেরিয়েন্স বের করতে গেলে আমাকে কিন্তু রেটটা জানা লাগবে, অ্যাকচুয়াল রেটটা আমাকে জানা লাগবে। আমি অ্যাকচুয়াল ঘটনা ঘটলো হচ্ছে আমাদের 5115 ডলার আমরা খরচ করলাম এই গত সপ্তাহে, এবং গত সপ্তাহে আমি কাজ করলাম হচ্ছে 1550 ঘন্টা। যতক্ষণ কাজ করলাম ততক্ষণই ফ্যাক্টরি ওপেন ছিল। সো সেই ক্ষেত্রে আমি যতক্ষণ কাজ করলাম সেই ঘরটা দিয়ে যত টাকা খরচ করলাম তাকে ভাগ করলে আমরা রেটটা পেয়ে যাব। তাহলে কি ঘটে, কি বলছিলেন বলেন? জি জি, এটা আমরা সবাই জানি। আমার অ্যাকচুয়াল যা খরচ করলাম তাকে অ্যাকচুয়াল আওয়ার্স দিয়ে ভাগ করলে আমি রেটটা পেয়ে যাই। সেটা ম্যাটেরিয়াল হোক, লেবার হোক, ভেরিয়েবল ওভারহেড হোক, যেখানেই হোক না কেন এই একই পলিসি। অ্যাকচুয়াল কস্টকে আওয়ার দিয়ে ভাগ করব, আর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অ্যাকচুয়াল কস্টকে আমরা কোয়ান্টিটি অথবা ইউনিট দিয়ে ভাগ করব। আচ্ছা, এখন আমরা এখানে যে 1000 একটা ছিল স্যার, ওইটা কি তাহলে অ্যাকচুয়াল রেটের পাশে যে 1000 একটা ছিল স্যার, 1000 জিপার্স, তাহলে স্যার ওইটা কি কাউন্ট করতে হবে না? জি স্যার, করতে হবে। এখন আর একটু পরে আচ্ছা ওকে স্যার। আমরা প্রথম থেকে পড়ে এসেছিলাম একই হোমোজেনিটিতে আমরা আছি। আমরা রেট বের করতেছি লেবারের রেট। তাহলে আমি লেবারের রেট বের করতে গেলে তাহলে কিভাবে বের করব? আমি যত টাকা খরচ করলাম লেবার আওয়ার দিয়ে ভাগ করলে লেবারের রেট বের হবে। আমি যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে বের হবে লেবারের রেট, বের হবে না একটা জিপির জন্য কত টাকা ম্যানুফ্যাকচারিং ওভারহেড লাগলো সেটা বের হবে। মানে ওইটা ওই এমনি যে ওই জাস্ট পার জিপি রেটটা বের হবে, কিন্তু লেবার রেটটা বের করার জন্য আমাকে লেবারের জন্য কত আওয়ার খরচ ওইটা দিয়ে ডিভাইড করতে হবে। জি জি, আমাদের প্রশ্ন তাই। আমরা যেটাকে রেট ভেরিয়েন্স হিসেবে জানতাম, এখানে এটার নাম হচ্ছে স্পেন্ডিং ভেরিয়েন্স। এটার নাম হচ্ছে স্পেন্ডিং ভেরিয়েন্স। স্পেন্ডিং ভেরিয়েন্স কেন? আমি আমার জন্য কত টাকা খরচ বরাদ্দ ছিল আর আমি কত টাকা খরচ করলাম, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে স্পেন্ডিং ভেরিয়েন্স। ঠিক আছে, আমার জন্য বরাদ্দ ছিল হচ্ছে কত, 1500 ঘন্টা। 1500 ঘন্টা ইনটু কত টাকা, তাহলে আমার আগের স্ট্যান্ডার্ড রেট ছিল 3 টাকা, আমি পরবর্তীতে খরচ করলাম হচ্ছে 3 টাকা 30 পয়সা করে। আমার জন্য স্ট্যান্ডার্ড ছিল 3 টাকা, আমি খরচ করলাম 3 টাকা 30 পয়সা, তাহলে আমি 30 পয়সা বেশি খরচ করলাম, স্পেন্ড করলাম 30 পয়সা বেশি প্রতি ঘন্টা। তাহলে 30 পয়সা ইনটু 1550, তখন আমরা আমাদের রেটটা পেয়ে যাব। একই রকম ভাবে আপনারা যদি একটু চোখ বুলিয়ে দেখেন, আমি আবার আপনাদেরকে প্র্যাকটিক্যালিও দেখাবো যে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, লেবার রেট ভেরিয়েন্স, ওভারহেডের জন্য স্পেন্ডিং ভেরিয়েন্স।
প্রত্যেকটা সূত্র কিন্তু একই ক্রনোলজিতে কিন্তু আছে। দেখেন, অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স, সেক্ষেত্রে আমরা ভেরিয়েন্সটা পেয়ে যাব। ভেরিয়েন্স, এই পার্থক্যটা এক্ষেত্রে আমার জন্য পজিটিভ পার্থক্য না, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ডিফারেন্স হয়ে যাচ্ছে। কারণ আমার অ্যাকচুয়ালি আমি বেশি খরচ করলাম, I am expending too much than expected, so variance is unfavorable. একটু বুঝলাম কিনা? জি স্যার। আচ্ছা, এখন ইফিসিয়েন্সি ভেরিয়েন্স দেখবো। লেবারের যেরকম ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, এখানেও একই রকম ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। লেবারের ইফিসিয়েন্সি যদি ইনএফিসিয়েন্সি দেখা দেয়, এখানেও একই রকম ইনএফিসিয়েন্সি দেখা দেওয়ার কথা। কারণ যদি লেবার আবার বেশি লেগে যায়, ভেরিয়েবল ওভারহেডের জন্য লেবার বেশি খরচ হয়ে গেছে। কারণ আমার যখন ফ্লোর ওপেন থাকবে, ফ্যাক্টরি প্রিমিসেস ওপেন থাকবে, তাহলে লাইট, ফ্যান থেকে শুরু করে যা যা দরকার এভরিথিং কিন্তু খরচ হতেই থাকে। যদি বেশি খরচ হয় তাহলে আমার ওভারহেডের ভেরিয়েন্সটা নেগেটিভ আসার, আনফেভারেবল আসবে, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে তাহলে আমরা একটু সূত্রটা দেখে দিই। অ্যাকচুয়াল আওয়ার্স মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার্স, একই সূত্রতে গাথা। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের জায়গায় ওখানে ছিল কোয়ান্টিটি ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স, লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, ভেরিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স একই রকম ভাবে করা হয়ে থাকে। অ্যাকচুয়াল আওয়ার্স মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার্স, অ্যাকচুয়াল আওয়ার্স হচ্ছে আমার 1550, আর আমার আওয়ার লেগে গেলে হচ্ছে 1500 ঘন্টা, এক্ষেত্রে ঘন্টার ইস্যু। এটা অনেকটা, এই সূত্রটা হচ্ছে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সের সাথে হুবহু মিলে যায়। তাহলে আমি অ্যাকচুয়ালি আমার লাগলো 1550 ঘন্টা, আর লাগা উচিত ছিল হচ্ছে 1500 ঘন্টা। তাহলে 50 ঘন্টা আমি বেশি আমার এখানে লেগে গেল। তাহলে 50 ঘন্টা ইন্টু 3, তাহলে $150 আমি বেশি খরচ করে ফেললাম। সো ইফিসিয়েন্সি ভেরিয়েন্স এই ক্ষেত্রে আনফেভারেবল। এবং এই দুটো সূত্রকে আমরা আবার একই স্ন্যাপশটে নিয়ে আসি। দেখেন, প্রথম দুটোর পার্থক্য হচ্ছে স্পেন্ডিং ভেরিয়েন্স। আমি খরচ করলাম 5115, কিন্তু আমার খরচ করা উচিত ছিল 4650। সো এক্ষেত্রে মানে ওই অ্যাকচুয়াল আওয়ার্স এর জন্য খরচ করা উচিত ছিল আমার 4650। সো আই এম স্পেন্ডিং টু মাচ। আবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সে দেখেন, লাস্ট ওয়ানটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার্স স্ট্যান্ডার্ড রেট। এই ক্ষেত্রে লাস্ট ওয়ানটা হচ্ছে আমার ফ্লেক্সিবল বাজেট স্ট্যান্ডার্ড। আমি 4650 আমার স্ট্যান্ডার্ড ধরেছিলাম অ্যাকচুয়াল আওয়ার্স এর সাপেক্ষে, কিন্তু ফ্লেক্সিবল বাজেট স্ট্যান্ডার্ড আমার হওয়া উচিত হচ্ছে 4650। এটা হচ্ছে আইডিয়ালি হওয়া উচিত। সো এক্ষেত্রেও আনফেভারেবল ইফিসিয়েন্সি ভেরিয়েন্স আসছে। দুটো যোগ করলে আবার হচ্ছে টোটাল ভেরিয়েন্স অথবা নেট ভেরিয়েন্স। If variable overhead is applied on the basis of direct labor hours, the labor efficiency and variable overhead efficiency variance will move in tandem. একই রকম ভাবে বললাম যে আপনার যদি আমরা যদি আওয়ারলি বেসিসে করে থাকি, লেবার আওয়ার এফিসিয়েন্সি নেগেটিভ হলে, আনফেভারেবল হলে, এক্ষেত্রেও কিন্তু একই রকম চিত্রটা আমরা দেখতে পাই। আচ্ছা, এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? বাবার সাথে সাথে কি মেয়েও ক্লাস করতেছে? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার। স্যার এই যে মেহেদি হাসানের মেয়ে মেহেদি লাগাচ্ছে। জি স্যার, আপনি তো মেহেদি হাসান না? লেবার ইফতেখার সাহেব, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি না। আপনি নেটওয়ার্কে এটা বাড়লে ওটা বাড়বে, এরকম ব্যাপারটা বুঝি নেই। লেবার আচ্ছা,
আচ্ছা আমি আগে প্রশ্নটা আপনাকে বলি, আপনি মনে হয় এরকম প্রশ্ন করতে চাচ্ছেন যে লেবারের ইফিসিয়েন্সি ভেরিয়েন্স যদি আনফেভারেবল আসে অথবা ফেভারেবল আসে, ভেরিয়েবল ওভারহেড এর ইফিসিয়েন্সি ভেরিয়েন্সও আনফেভারেবল অথবা ফেভারেবল আসতে পারে একই রকম ভাবে। ইফতেখার সাহেব আপনি ক্লাসটা করতে ক্লাস আপনি কোত্থেকে করেন, ঢাকা থেকে না ঢাকার বাইরে থেকে কোথাও? ওভারহেড এফিসিয়েন্সি এই দুটো কি যে বুঝতে পারিনি আপনার প্রশ্ন। যে আপনি যেটা বলেন সেটাই, যে লেবার এফিসিয়েন্সি যদি ফেভারেবল হয় তাহলে ওভারহেড এফিসিয়েন্সিটা কি ফেভারেবল হবে কিনা এটা বলতে চাচ্ছিলাম। জি জি জি, আমরা তো বললাম যে একই সূত্রে গাথা, মানে ট্যান্ডম হচ্ছে যে কি আপনার পিছনের চাকা যদি সামনের দিকে যায় তাহলে সামনের চাকাও সামনের দিকে যাবে। ঘটনাটা কি এরকম ঘটে? পিছনের চাকা সামনের দিকে ঘুরাচ্ছেন, সামনের চাকা পিছনের দিকে যাবে, এরকম কি কখনো ঘটে? না, মানে আপনি প্যাডেল করতেছেন পিছনের চাকাকে, আমরা সাইকেল চালানোর সময় কি করি, পিছনের চাকাকে তো আমি মুভ করাই গিয়ারের মাধ্যমে, তাহলে আমি যদি সামনের দিকে পিছনের চাকাটাকে মুভ করাই তাহলে এটা কনফার্ম সামনের দিকে যাবে। আমি যদি পিছনের চাকাকে আমি যদি ব্যাক গিয়ার দিয়ে পিছনের দিকে মুভ করাই তাহলে সামনের চাকাও পিছনের দিকে যাবে। এই জন্য এটাকে বলা হয় মানে দুটো একই সূত্রে গাথা। ইফ ভেরিয়েবল ওভারহেড ইজ অ্যাপ্লাইড অন দ্য বেসিস অফ, যদি ভেরিয়েবল ওভারহেডটা আপনি লেবার আওয়ারের বেসিসে, আবার বলছি যে যদি লেবার আওয়ার বেসিসে আপনি অ্যাপ্লাই করে থাকেন সেই ক্ষেত্রে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স এবং ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স উইল মুভ ইন ট্যান্ডেম, সেম ওয়েতে এটা মুভ করবে। এটা যদি দেখেন এটাকে অ্যারো মার্ক দিয়ে দেখাচ্ছে, আপনি যদি আমি যদি রেড মার্কটা ধরি হচ্ছে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, তাহলে ইয়েলোটা হচ্ছে ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, দুটোটা কিন্তু সেম ওয়েতেই মুভ করবে। ওকে, আমার এটা আর বেশি বুঝার দরকার নেই, আমরা মোটামুটি শেষ করলাম ক্লাস। আচ্ছা আচ্ছা, এখন আমরা যে ভেরিয়েন্স গুলো পাবো সেগুলো ইনভেস্টিগেট করবো। ভেরিয়েন্স ইনভেস্টিগেট করে সেখানে আমরা কোথায় ভেরিয়েন্স বেশি বের হলো সেগুলো আগে দেখবো, যেখানে যেটা ভেরিয়েন্স বেশি বের হচ্ছে সেটা সেদিকে আমরা আগে মনোযোগ দিব, যেখানে কম সেখানে একটু কম মনোযোগ দিব। আচ্ছা, অ্যাডভান্টেজেস অফ স্ট্যান্ডার্ড কস্ট। Possible reductions in production cost. Number 1, management by exception, better information for planning and decision making, improved cost control and performance evaluation. আমরা মনে হয় বুঝতে পারছি যে স্ট্যান্ডার্ড কস্ট যদি অ্যাপ্লাই করা হয়ে থাকে এই চারটা সুবিধা আমরা পেতে পারি, বা আরো কোনো সুবিধাও যদি বইতে পাওয়া যায় সেগুলো আপনারা সুবিধা হিসেবে জানবেন। আর পটেনশিয়াল প্রবলেম, যে স্ট্যান্ডার্ড কস্টিং করলে কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করে। নাম্বার 1 হচ্ছে এমফাসিস অন নেগেটিভ মে ইমপ্যাক্ট মডেল। আমি যদি লেবারদের ওখানে বলি যে তোমরা খারাপ করছো, যারা যারা এটার সাথে রিলেভেন্ট তাদেরকে যদি নেগেটিভ মেসেজটা দেই বা তাদেরকে রিওয়ার্ডের বদলে আমি যদি কোনো নেগলিজেন্স করি বা লেবার যারা ইনএফিশিয়েন্ট ছিল তাদেরকে ট্রেন করলে ভালো হতে পারতো তাদেরকে আমি বিদায় করে দিলাম, এই ধরনের নেগেটিভ ইস্যুগুলো আর এমপ্লয়ীদের মরালে একটা নেগেটিভ ইমপ্রেশন ফেলে থাকে। ফেভারেবল ভেরিয়েন্সেস মে বি মিসইন্টারপ্রিটেড, হতে পারে যে আমি ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সটা ফেভারেবল আসলো, কিন্তু ফেভারেবল ভেরিয়েন্স আসলো মানেই যে আমি ইনভেস্টিগেশন করব না তা কিন্তু না। তখন আমাকে দেখতে হবে যে যে প্রাইসে আমি কিনলাম এটা কি আসলেই ভালো কিনা, এটা কোয়ালিটি কন্ট্রোল অ্যাপ্রুভ হয় কিনা, এই জিনিসগুলো কিন্তু দেখার ইস্যু আছে। আমি দেখলাম যে ফেভারেবল ভেরিয়েন্স, সেক্ষেত্রে আমার নাচানাচি করার সুযোগ নাই। স্ট্যান্ডার্ড কস্ট রিপোর্টস মে নট বি টাইমলি, স্ট্যান্ডার্ড কস্টিং এ আসলে একটু ট্রাভেলসাম, এটা করতে একটু সময় লাগে এবং টাইমলি রিপোর্ট অনেক সময় পাওয়া যায় না। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট মে বি মোর দেন ইম্পর্টেন্ট দেন মিটিং স্ট্যান্ডার্ডস, আমি শুধু স্ট্যান্ডার্ড করে চিল্লাবো, স্ট্যান্ডার্ড অনেক সময় সেট করাটাও ঠিক নাও থাকতে পারে। আপনার স্ট্যান্ডার্ডটা লো স্ট্যান্ডার্ড হিসেবে সেট করা আছে, তখন আপনি ভালো করলেন কিন্তু ওই স্ট্যান্ডার্ড ফেভারেবল ভেরিয়েন্স নিয়ে আপনার কোনো কাজে আসবে না যদি না আপনি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মধ্য দিয়ে না যান। সেজন্য বলা হচ্ছে যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন মিটিং স্ট্যান্ডার্ড।
labor quantity standards and efficiency variance may not be appropriate. এটা হতে পারে, কারণ এক এক সময় এক এক রকমের ইফিসিয়েন্সি লেবাররা দেখাতে পারেন। শীতকালে ভালো কাজ করতে পারেন, গরমকালে কম কাজ করতে পারেন। আপনি যদি আফ্রিকান লোক দিয়ে কাজ করেন কম কাজ করবে, বাংলাদেশের লোক দিয়ে কাজ করলে বেশি কাজ করবে। এই ক্ষেত্রে ইফিসিয়েন্সির বিভিন্ন ধরনের পার্থক্য দেখা দেয়। আবার কোয়ান্টিটির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কি এই প্রবলেমগুলো তৈরি হয় বিভিন্ন সময়। emphasizing standards may exclude other important objectives. কোম্পানিতে আপনি স্ট্যান্ডার্ডের উপর এমফাসাইজ করতে গিয়ে দেখা যাচ্ছে কি অন্য ইম্পর্টেন্ট যে ইস্যুস গুলো রয়ে যাচ্ছে সেগুলো কিন্তু অনেক সময় এক্সক্লুড হয়ে যায়। আমরা কোম্পানিতে অনেক সময় দেখি যে দেখা যাচ্ছে যে লেবার রেট ভ্যারিয়েন্সটা হাই হচ্ছে, কিন্তু আমি সেদিকে কনসেন্ট্রেট করব না। আমি যদি ওইদিকে কনসেন্ট্রেট করি আমার কিন্তু প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, কারণ আমার সিজনে বেশি প্রোডাকশন দরকার। বেশি প্রোডাকশন করতে গেলে তাদেরকে বেশি আওয়ার কাজ করাতে হবে, বেশি আওয়ার কাজ করাবো মানে তাকে ওভারটাইম পেমেন্ট করতে হবে। ওভারটাইম পেমেন্ট যদি করতে হয়, অথবা আমি যদি ওই সময়ের জন্য অতিরিক্ত গাড়ি হায়ার করি বা অতিরিক্ত কোনো কিছু করতে চাই, তাহলে অতিরিক্ত পেমেন্ট করতে হবে, কিন্তু এটার বেনিফিট কিন্তু আমি অন্য জায়গায় পেয়ে যাব। আমি যদি বেশি ভলিউম প্রোডাকশন করতে পারি, বেশি ভলিউম সেল করতে পারি, তাহলে আমি কিন্তু অন্য জায়গায় বেনিফিটটা পাবো। আমি এই জায়গায় কনসেন্ট্রেট না করে যদি স্ট্যান্ডার্ডের দিকে কনসেন্ট্রেট করি, তাহলে আমার অন্য যে অবজেক্টিভস গুলো আছে, যে কোম্পানি প্রফিটেবিলিটি বাড়ানোর যে অবজেক্টিভস গুলো আছে, সেগুলোর থেকে আমরা দূরে সরে যেতে পারি। স্যার ম্যানেজমেন্ট বাই এক্সেপশনটা গতকালকে একবার বলছিলেন, আরেকবার কি কাইন্ডলি একটু বলবেন স্যার প্লিজ? ম্যানেজমেন্ট বাই এক্সেপশন গতকাল। ম্যানেজমেন্ট বাই এক্সেপশন এটা বেসিক্যালি হচ্ছে যে কি স্ট্যান্ডার্ড কস্টিং এর এটা কাজ করে কিভাবে। স্ট্যান্ডার্ড কস্টিং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এক্সেপশনটা বের করা। এক্সেপশনটা বের করতে গেলে আপনি স্ট্যান্ডার্ড সেট করবেন, দেন ভেরিয়েন্স অ্যানালাইসিস করবেন। এই অ্যানালাইসিসের মাধ্যমে আপনি এক্সেপশনটা খুঁজে পাবেন, সেই এক্সেপশনটা আপনি সলিউশন করে আবার নতুন করে কাজ করবেন। সেজন্য এটাকে বলা হয় ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমরা একটু জার্নাল এন্ট্রিস দেখি। এই জার্নাল এন্ট্রি গুলো আমরা জব পোস্টিং করা থাকলে আমাদের জন্য ভালো হতো। জব পোস্টিং জানলে আমাদের জন্য সুবিধা হতো যে এই জার্নাল গুলো বুঝতে। তারপর আপনারা জানবেন বা জানেন অলরেডি, কারণ আপনারা তো অলরেডি অ্যাকাউন্টিং পড়ে আসছেন। গরম কি বেশি পড়ে নাকি ভাই? অল্প গরম পড়ছে স্যার। সেই গরম, খুবই গরম। সেই গরম স্যার, কিন্তু অল্প না স্যার। স্যার রাজশাহীতে খুবই বেশি গরম, কোনো বৃষ্টি নেই। গোসল করতে হয় স্যার। গরমের সময় তো একটু গরম পড়বে স্যার, নাহলে তো আম কাঁঠাল পাকবে না। আম পাকবে, কাঁঠাল পাকবে। ঠিক আছে, আপনাকে দুবাইতে পাঠিয়ে দেওয়া হবে। স্যার সিলেটে তো নিয়মিত বৃষ্টি হচ্ছে স্যার, ঠান্ডা আছে এখানে। কোথায় নিয়মিত বৃষ্টি হচ্ছে? সিলেটে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। কিন্তু চিটাগং এ বেশি গরম পড়তেছে, আর এখানে মনে হয় ইয়াটা রিয়েল ফিলটা একটু বেশি। গরমটা স্যার ভ্যাপসা গরম, এই কারণে রাজশাহীতেও সেম। চিটাগং স্যার বৃষ্টি হচ্ছে না, লাস্ট এক সপ্তাহ ধরে কোনো বৃষ্টি নেই স্যার, গরম। আর 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তার চেয়ে দেখা যাচ্ছে গরম অনেক বেশি লাগতেছে। রিয়েল ফিলটা হচ্ছে মানে 40 এর উপরে। জি স্যার। টেম্পারেচার কম হচ্ছে, কিন্তু হিউমিডিটি বেশি স্যার। হিউমিডিটির কারণে হয়। হিউমিডিটি যখন বেশি থাকবে তখন হিউমিডিটিটা আপনার বডিতে গিয়ে ঢোকার চেষ্টা করবে। এটা তো বিপরীতধর্মী, তাই না? এদিকে সে সুযোগ পাবে, সে সেদিকে এন্ট্রি নিতে চেষ্টা করবে। যখন হিউমিডিটি বাইরে বেশি থাকবে, আপনার শরীরে এন্ট্রি নিতে থাকবে, তখন আপনি অটোমেটিক সোয়েটিং করতে থাকবেন। আবার শীতকালে ঘটে উল্টোটা, বাইরে যখন হিউমিডিটি কম, আপনার শরীর দেখে তখন সে মানে হিউমিডিটি বের করবে, বের হয়ে যায়। তখন বের হয়ে যায়, তখন আপনার দেখা যাচ্ছে যে আপনি বেশি শীত অনুভব করতেছেন। এই ঘটনাগুলো ঘটে এই জন্য। আর মিডল ইস্টে উল্টোটা, এই গরমের ভিতরে আপনি যাবেন, আপনার ঠোঁট ফাটতেছে, হাত পা ফেটে যাচ্ছে, কিন্তু গরমের ফিলিংসটা কম। আচ্ছা, আমরা এখানে জার্নাল গুলো একটু দেখি। আমরা যদি মেটেরিয়াল ক্রয় করি তাহলে কি জার্নাল দেই? মেটেরিয়াল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল,
ক্রেডিট। ঠিক আছে, ম্যাটেরিয়াল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। এক্ষেত্রে কারো কি কোনো দ্বিমত আছে? না স্যার। না স্যার। আমরা এমনি জার্নালটা মুখস্থ করার জন্য জাস্ট একটু দেখি। আমরা কোনো কিছু ক্রয় করলে ম্যাটেরিয়াল ক্রয় করলে ম্যাটেরিয়ালটা আমরা ডেবিট করি, আর অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা ক্রেডিট করি, অথবা অ্যাকাউন্টস পেয়েবলের জায়গায় আমরা ক্যাশ ক্রেডিট করতে পারি, ব্যাংক ক্রেডিট করতে পারি। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার অ্যাকাউন্টিং এর এন্ট্রি। এখন আমরা যদি স্ট্যান্ডার্ড কস্টিংটা আমরা ফলো করি, সেক্ষেত্রে কিন্তু আমরা যখন এভরিথিং স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমি যে স্ট্যান্ডার্ডটা সেট করলাম সেই মাধ্যমে যদি আমরা রেকর্ড করে থাকি, তাহলে দেখা যাবে যে আমি যেভাবে রেকর্ড করলাম অ্যাকচুয়াল ঘটনাটা কিন্তু ডিফারেন্ট হবে। যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে আমাকে কিন্তু ভেরিয়েন্সটাও কিন্তু আবার অ্যাকাউন্ট ফর করতে হবে, রেকর্ড করতে হবে। আদারওয়াইজ আমার বছর শেষে বা পিরিয়ড শেষে অ্যাকাউন্টস মিলবে না। এখন দেখেন, ম্যাটেরিয়াল যদি আনফেভারেবল হয় তাহলে ঘটনাটা কি বলেন তো? আপনি বেশি দামে কিনলেন না কম দামে কিনলেন বলেন তো? ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আনফেভারেবল, তাহলে ঘটনাটা কি? স্যার বেশি দামে কিনছি স্যার। আপনি বেশি দামে কিনলেন কিন্তু আপনি রেকর্ড করলেন কম, সেই জন্য আপনি আনফেভারেবল ভেরিয়েন্সটাকে আপনি ডেবিট করলেন। ঠিক আছে, আবার যদি ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সটা আপনার যদি ফেভারেবল হয় তাহলে ঘটনাটা কি ঘটে? উল্টা হয়ে যাবে না স্যার? হ্যাঁ, উল্টা হবে। আপনি বেশি দামে রেকর্ড করলেন, আপনি ম্যাটেরিয়ালটা 4 টাকা করে রেকর্ড করলেন কিন্তু কিনলেন 3 টাকা 20 পয়সা করে, বা 3 টাকা 50 পয়সা করে আপনি রেকর্ড করলেন, ম্যাটেরিয়াল ডেবিট করলেন। তাহলে আপনার কম রেকর্ড হয়ে গেল, সেক্ষেত্রে আপনি বেশি রেকর্ড হয়ে গেল তখন আপনাকে কি করতে হবে? ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সটাকে আবার ক্রেডিট করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে লজিক। এখন আপনারা মনে রাখবেন হচ্ছে কি, আনফেভারেবল ভেরিয়েন্স ডেবিট হয়, ফেভারেবল ভেরিয়েন্স ক্রেডিট হয়। এটা কি মনে থাকবে? আরেকবার স্যার। আনফেভারেবল ভেরিয়েন্স আনফেভারেবল হলে ডেবিট, আর ফেভারেবল হলে ক্রেডিট। আপনি ফেভারেবল করছেন, তার মানে আপনি কলারটারে একটু ইয়ে করে বলবেন যে আমার এটা ক্রেডিট, বলেন না? স্যার এখানে আনফেভারেবল বলতে তো স্যার মানে একটা খরচ বোঝাচ্ছে, এরকম জি না? স্যার। খরচ বোঝাচ্ছে, তাহলে আপনি ডেবিট হবে। ডেবিট হবে। আনফেভারেবল মানে লস হইলো, আনফেভারেবল মানে আপনার ক্ষতি হলো, ডেবিট। এইভাবে আপনি বুঝতে পারেন। আমি যদি এভাবে বুঝবো না, কিন্তু আপনার মনে রাখার স্বার্থে আপনি এইভাবে করতে পারেন। ঠিক আছে, আপনি ফেভারেবল মানে আপনি ভালো করলেন, ভালো করলাম মানে ক্রেডিট, খারাপ করা মানে ডেবিট। ঠিক আছে, এটুকু মনে রাখেন, এবং দুটোর ক্ষেত্রে একই রকম হবে। আর আপনি ওয়ার্কিং প্রসেস দিয়ে করো, তো এটা আমি বিস্তারিত পড়বো না। আমরা যখন জব কস্টিং করব, যে 3-4টা জার্নাল আমাদেরকে শিখতে হবে, আমরা হয়তো জানিও, আবারও আমরা সেখানে এই জিনিসগুলা দেখবো। ঠিক আছে, এই মুহূর্তে আমরা এটা স্কিপ করে যাই। স্কিপ না করলে আমাদের মাথায় একটু জট লাগার সম্ভাবনা আছে। স্যার কি বলেন আপনারা? ওকে স্যার। জি স্যার, জি স্যার, স্কিপ করেন। আমি পড়াইতে পারি, আমার কোনো ইস্যু নাই, কিন্তু আমরা এটা না করে আমাদের আরেকটু মানে অন্য টপিকসে গেলে মনে হয় ভালো হয়। স্যার আজকে এই লেকচারটা কি আমাদেরকে দিয়ে দিয়েছেন স্যার হোয়াটসঅ্যাপে? স্যার এটা আগেই দেওয়া। আগে দেওয়া আছে। জি স্যার, আগে দেওয়া আছে, আগে দেওয়া আছে। আমার আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি পড়াশোনার সাথে নাই। আমি যেটা দিলাম সেটা একবার চোখ বুলাই দেখবেন, মোবাইলে তো ঘুরে এটা দেখতে পারেন না, উনি বেশি সিরিয়াস স্যার। বেশি সিরিয়াসের জন্য দেখেন, বেশি সিরিয়াস হলে তো দেখে ফেলার কথা রে ভাই। হ্যাঁ, আমরা আমাদের সিমার বই থেকে একটা এক্সাম্পল দেখি। দেখেন, প্রোডাক্ট এক্স, আমরা একটা অঙ্ক করি। প্রোডাক্ট এক্স has a standard direct material cost as follows: 10 kilograms of material Y at 10 per kilogram equal to $100 per unit of X. এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটা আপনারা একটু দেখেন তো, বুঝতে পারেন কিনা?
স্যার 1 কিলোগ্রামের দাম $10। 1 কিলোগ্রামের দাম $10, এটা বুঝছেন। আর কি বুঝলেন? এখানে কিন্তু আর- দুটো তথ্য দেওয়া আছে। হ্যাঁ, আর 1 ইউনিটের দাম $100, তার মানে $100 10 কিলোগ্রাম, মানে 1 ইউনিট করতে 10 কিলোগ্রাম লাগছে। জি 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 জি। আবার তাহলে আমরা আবার পড়ি, কারণ এই জিনিসটা তো আমরা রিপিটেডলি দেখে আসছি, এইটা আপনাদের দেখার সাথে সাথে আপনাদের মাথায় ঢুকে যাওয়ার কথা। 10 কেজি ম্যাটেরিয়াল লাগে, প্রথমে বলেছে 10 কেজি ম্যাটেরিয়াল লাগে। ম্যাটেরিয়াল ওয়াইটা হচ্ছে একটা নাম, ম্যাটেরিয়াল ওয়াই না হয়ে অন্য কিছু হতে পারে, ঠিক আছে? ম্যাটেরিয়াল সামথিং হতে পারে। আপনি আমের পাল্প তৈরি করেন, তাহলে ম্যাটেরিয়াল ম্যাঙ্গো, ঠিক আছে? যে এখন আমের সিজন, 10 কেজি আম লাগে, 10 কেজি আম লাগে, যার দাম হচ্ছে 10 টাকা করে, 100 টাকা 1 কেজির পাল্প তৈরি করার জন্য, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা দুটো স্ট্যান্ডার্ড পেলাম। 10 কেজি ম্যাটেরিয়াল লাগে, ম্যাটেরিয়াল ওয়াই লাগে, যার দাম হচ্ছে 10 টাকা করে, এক্স তৈরি করার জন্য। এক্সটা হচ্ছে কি? পাল্প, ঠিক আছে? এক্সটা হচ্ছে কি? পাল্প। তাহলে কি আমি বুঝাইতে পারলাম আপনাদেরকে? জি স্যার। 10 কেজি মেটেরিয়ালস লাগবে, আর পার ইউনিট প্রাইস হচ্ছে 10 টাকা, স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা। পার ইউনিট প্রাইস না, 1 কেজির দাম হচ্ছে 10 টাকা। সরি স্যার, 1 কেজির দাম। 1 কেজির দাম হচ্ছে 10 টাকা, আর একটা ইউনিটের জন্য লাগে তো 10 কেজি। আবার আপনাকে 10 কেজি লাগে। 10 কেজি, জি স্যার। আপনি 10 কেজি আম দিয়ে 1 কেজি পাল্প তৈরি করতে পারেন, বা 1 ইউনিট পাল্প তৈরি করতে পারেন, ঠিক আছে? অথবা 1 গ্রাম পাল্প তৈরি করতে পারেন, ঠিক আছে? During the period 1000 unit of X were manufactured. তাহলে 1000 ইউনিট আপনি পাল্প তৈরি করলেন using 11,700 কিলোগ্রাম of material Y। তাহলে 11,700 কেজি আম দিয়ে আপনি 1000 কেজি পাল্প তৈরি করলেন, which cost 98,600. Calculate the following variances: direct material total variance, direct material price variance, direct material uses অথবা quantity variance। জি স্যার, এই তিনটা জিনিস আপনাদেরকে আমি পড়িয়ে আসছিলাম, আপনারা কি পারবেন? জি স্যার। $100 পার ইউনিট অফ এক্স, মানে তো মানে লাইনের লাস্টটা $100 পার ইউনিট অফ এক্স, এটা একটু কাইন্ডলি স্যার একটু বলবেন। 10 কেজি আম দিয়ে যদি আপনি 1 কেজি পাল্প পান, তাহলে 1 কেজি আমের দাম যদি 10 টাকা হয়ে থাকে, তাহলে এক ইউনিট পাল্প তৈরি করতে আপনার কত টাকার আম লাগবে? স্যার, যিনি প্রশ্ন করলেন তাকে আমি জিজ্ঞেস করতেছি, আপনি 10 কেজি আম দিয়ে 1 কেজি পাল্প আপনি তৈরি করতে পারেন, 1 ইউনিট পাল্প তৈরি করতে পারেন। ইউনিটটা ড্রামে হতে পারে বা অন্য কোনো এককে হতে পারে, ঠিক আছে? জি। 10 কেজি দিয়ে আপনি 1 ইউনিট পাল্প বা 1 গ্রাম পাল্প তৈরি করতে পারেন, তাহলে আপনি কত টাকার আম লাগলো? 10 কেজি আম দিয়ে 1 ইউনিট। জি। আমি আবারও বলছি প্রশ্নটা, আপনার আম্মাকে আপনি গিয়ে প্রশ্নটা করবেন যে, আম্মু, আমি তোমাকে যদি 10 কেজি আম কিনে দেই, তুমি ওই 10 কেজি দিয়ে 1 গ্রাম আমের পাল্প তৈরি করতে পারো, তাহলে খরচ কত টাকা হয় আমের পিছনে? 10 টাকা করে যদি আমরা কেজি কিনি, 100 টাকা। স্যার, তাহলে আমাকে কেন প্রশ্নটা করতেছেন? আলতাফ সাহেব, তো আপনি তো প্রশ্ন করছিলেন নাকি? না স্যার, আমি করছিলাম, বুঝছি স্যার। আমার কাছে কিন্তু পিকুলিয়ার এক্সাম্পল আছে, পরে কিন্তু আমার মাথা খারাপ করে, বুঝছেন? বিল দিছি, কিন্তু বিল তো দেওয়া হয়। মানে আবুল বাশার সাহেব, সরি। আচ্ছা, আমরা তাহলে প্রাইস ভেরিয়েন্স, কোয়ান্টিটি ভেরিয়েন্স আমরা পারবো, তারপর আমরা একটু দেখে নিই। আমরা দেখে নিচ্ছি, এটা অঙ্কটা করা নাই, আমরা করে ফেলতে পারবো। বলেন তো দেখি, প্রাইস ভেরিয়েন্স কত?
প্রাইস ভেরিয়েন্স, রেট ভেরিয়েন্স, স্পেন্ডিং ভেরিয়েন্স, এই তিনটা ভেরিয়েন্স বের করার প্রথমে আপনাদেরকে আমরা একটা জিনিস শিখিয়েছিলাম, রেটটা বের করে নেওয়া। সূত্রটা বলো। অ্যাকচুয়াল রেট মাইনাস স্যার অ্যাকচুয়াল এক্সপেন্স হবে 842 পয়সা 8.43 স্যার 8.43 স্যার 98,600 ভাগ 11,700 is 8.43 আমাদের স্ট্যান্ডার্ড ছিল অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 11,700। মেটেরিয়াল 11,700 কেজি কিনলো। আচ্ছা, অ্যাকচুয়াল রেট কত? অ্যাকচুয়াল রেট পাই কিভাবে? রিপিটেডলি বলে আসছি, অ্যাকচুয়াল কস্ট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কস্ট ডিভাইডেড বাই 8.43 স্যার এটা আমরা কিভাবে পেলাম? 98,600 ভাগ 11,700 তাহলে 8.43 মাইনাস আমার স্ট্যান্ডার্ড পার কেজি রেট কত করা ছিল? কত? $10। তাহলে আমি কি ভালো করলাম না খারাপ করলাম? ভালো করলাম স্যার, ভালো করলাম। আমি অ্যাকচুয়ালি অনেক কম টাকায় আম কিনলাম, কিন্তু আমার জন্য আমার মায়ের বরাদ্দ ছিল 10 টাকা করে, তাহলে আমি আরো ভালো করলাম। তাহলে ভালো করলাম কত? 11,700 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাই। তাহলে উত্তর কত হবে? 18,400। 18,400 ফেভারেবল। বুঝে গেছে? আচ্ছা, কোয়ান্টিটি ভেরিয়েন্সটার সূত্র বলেন। সূত্র কিন্তু আমি আবার ভুলে গেছি, সূত্র আমার মাথায় নাই। কোয়ান্টিটি ভেরিয়েন্স কিভাবে আমরা বের করব? অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ দেবো স্যার। আর গুণ করব হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে বা স্ট্যান্ডার্ড রেট দিয়ে। অ্যাকচুয়াল রেট না বলে কিন্তু আমি এটাকে কিন্তু অ্যাকচুয়াল প্রাইসও বলতে পারি, অ্যাকচুয়াল প্রাইসও বলতে, আমি এখানে উল্টাপাল্টা করে ফেলি, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে আমার কত? স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে আপনার $10। আচ্ছা, তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 11,700 মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? 10,000 পেলাম। স্যার 100 ইউনিটকে ওই 1000 দিয়ে গুণ করতে হবে। সরি, 1000 ইউনিটকে পার ইউনিট 100 দিয়ে গুণ করছি আর কি স্যার। আমি 1000 ইউনিট তৈরি করেছিলাম আর তার জন্য বরাদ্দ ছিল হচ্ছে 10 কেজি করে, তাহলে আমার হবে 10,000। তাহলে আমার জন্য বরাদ্দ ছিল হচ্ছে 10,000, আমি খরচ করে ফেললাম হচ্ছে 11,700। তাহলে আমি ভালো করছি না খারাপ করছি? খারাপ করেছে স্যার। তাহলে 1,700 আমি বেশি ইউজ করলাম, 1,700 ইনটু 10 তাহলে কত হয়? 17,000। আমরা পারবো তো না? জি স্যার। আচ্ছা, এখন যে 18,400 এবং 17,000 স্যার, পুরোটা স্যার 18,369 আসলে তো স্যার কোনো সমস্যা নেই, যা আসে তা। আমি আপনার সাথে কোনো ডিবেটে যাচ্ছি না, আপনার যা ক্যালকুলেশন আসবে তাই লিখবেন, ঠিক আছে? এই ক্ষেত্রে অঙ্ক করার সময় সাইন্টিফিক ক্যালকুলেটরটা ইউজ করবেন এবং ক্যালকুলেশনে যা ক্যালকুলেশন আসবে তাই লিখবেন। 1.5 করলে তাই আসবে, এটাই আসবে, এটাই আসবে। আচ্ছা, যাই হোক, কম বেশি যাই হোক, কোনো ডিবেটের কোনো দরকার নেই। 18,400 ফেভারেবল, 17,000 আনফেভারেবল, তাহলে টোটাল যোগ করলে আপনার কি দাঁড়ায়? মাইনাস 70,000 প্লাস 18,400। তাহলে এখানে ঘটনা কি ঘটবে? ফেভারেবল 1,400 ফেভারেবল। তাহলে কি আমরা পারলাম? জি স্যার। আচ্ছা, একই রকম ভাবে একই এক্সাম্পল দেওয়া হয়েছে লেবার ভেরিয়েন্সের জন্য।
এখানে ডাইরেক্ট লেবার, টোটাল ভেরিয়েন্স, লেবার রেট ভেরিয়েন্স, লেবার ইফিসিয়েন্সি অথবা প্রোডাক্টিভিটি ভেরিয়েন্স। এখানে আমরা একটা নতুন টপিকস পেলাম। ইফিসিয়েন্সি ভেরিয়েন্সকে, লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সকে বলা হয় প্রোডাক্টিভিটি ভেরিয়েন্স। ঠিক আছে, এটাও আপনারা একটু শিখে রাখেন। ইফিসিয়েন্সি ভেরিয়েন্সকে কি বলা হয়? প্রোডাক্টিভিটি ভেরিয়েন্স। আচ্ছা, আবার একই রকম ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্সের ক্ষেত্রে টোটাল ভেরিয়েন্স, স্পেন্ডিং ভেরিয়েন্স কে বলা হয়ে থাকে এক্সপেন্ডিচার ভেরিয়েন্স। যাহা স্পেন্ডিং ভেরিয়েন্স তাহাই এক্সপেন্ডিচার ভেরিয়েন্স। ঠিক আছে, আর ইফিসিয়েন্সি ভেরিয়েন্স কি ইফিসিয়েন্সি ভেরিয়েন্স হিসাবে আমরা পড়ে আসছি। ঠিক আছে, তাহলে এই একই রকম ভাবে এক্সপেন্ডিং ভেরিয়েন্সের এটা আবার একটু বলবেন স্যার। যাহা স্পেন্ডিং তাহাই হচ্ছে এক্সপেন্ডিচার। স্পেন্ডিং, স্পেন্ডিং, যাহা স্পেন্ডিং তাহাই এক্সপেন্ডিচার ভেরিয়েন্স। আমার কত এক্সপেন্ডিচার করা উচিত ছিল, কত করলাম, অথবা আমার কত স্পেন্ড করা উচিত ছিল, কত করলাম। এই দুটোর পার্থক্যটাই হচ্ছে স্পেন্ডিং ভেরিয়েন্স অথবা এক্সপেন্ডিচার ভেরিয়েন্স স্যার। ঠিক আছে, এই দুটো জিনিস আমি করাবো না, এগুলো খুবই সিলি অঙ্ক। এটা আপনারা করবেন, আমি আপনাদেরকে এটা শেয়ার করে দেব। এক্ষুনি আমি শেয়ার করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে দিয়ে দিন স্যার। হ্যাঁ, দু জায়গায় আমি শেয়ার করবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার। স্যার এখানে অ্যাকচুয়াল আওয়ার আর অ্যাকচুয়াল রেট মাল্টিপ্লাই করলে তো আমরা পাই হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার কস্টটা, তাই তো? হ্যাঁ, আমরা তো আওয়ারের রেটই বের হতো। আচ্ছা, আর কোনটাতে? স্যার অ্যাকচুয়াল আওয়ার্স আর হচ্ছে অ্যাকচুয়াল রেট, আওয়ার রেটটা আর কি যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে তো অ্যাকচুয়াল আওয়ার কস্টটা আমরা পাই, এমন না বিষয়টা? না, আপনি কোনটা আমার এটার সাথে রিলেটেড কোনো প্রশ্ন করতেছেন? এখানে রিলেটেড। হ্যাঁ স্যার, ওভারহেড আমি ওভারহেড ভেরিয়েন্সটা ওখানে একটু আমার। আচ্ছা, ওভারহেডের ওখানে এখানে ওভারহেডের এখানে। হ্যাঁ স্যার, স্লাইড হচ্ছে 62 নাম্বার স্লাইড। আমার একটু কনফিউশন হয়ে গেছে তো। আবার এখন আর দেখবো না ওখানে, আমাদের আর দেখার দরকার না। আপনি আবার পড়বেন, আবার একটু রিভিউ করবেন, বন্ধুর সাথে আলাপ করবেন, না পারলে আমার সাথে কথা বলবেন। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। আমি এটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিলাম, আর হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ আশা করি আপনারা পারবেন। আর 5 মিনিট সময় আছে, 5 মিনিট একটু গল্প করি। কারো কোনো বিষয় আছে কিনা? স্যার পরীক্ষায় ভালো করার কিছু কৌশল বলেন। ভালো করার কৌশল হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নিবেন, পরীক্ষার ফলে যাবেন না, তাহলে ভালো হয়ে যাবে। প্রিপারেশন নিয়ে তারপর চুপচাপ বসে থাকবেন। তারপর আপনি সবাইকে বলবেন আমি তো ভালো প্রিপারেশন নিই, আমি খুব ভালো জানি, কিন্তু আপনি নিজেকে টেস্ট করলেন না। আমরা যে কি পেশেন্ট আছে আপনি তো বুঝতেছেন, আপনি খালি মজা নিচ্ছেন, তাই না স্যার? মজা আসলে না করলে আসলে এত পড়াশোনা করে কাম কি? জি স্যার, প্রেসার বেশি হয়ে গেলে সমস্যা, একটু মজা করতে হবে। আমি কিন্তু মাঝখানে একটু এন্টারটেইনমেন্ট প্রয়োজন স্যার। না, এখানে এন্টারটেইন করি কম, কারণ হচ্ছে করতে হবে আপনাদেরকে। নাম্বার 1 হচ্ছে সিলেবাস জানবেন, সিলেবাসে কি আছে। ঠিক আছে? জি স্যার। ফাতেমা ম্যাডাম কি আছেন? হ্যাঁ, ঠিক আছে, ওকে। প্রথম কাজ হচ্ছে সিলেবাসটা ভালোভাবে জানবেন, সিলেবাসে কি আছে। আপনি সিলেবাসে কি আছে জানেন না, করবেনটা কি? দরকার নেই, আগে সিলেবাসটা মুখস্থ করে ফেলবেন। সিলেবাসে এটা আছে, এই সিলেবাসের সাথে রিলেটেড কোন কোন বই পড়া দরকার, কোন কোন বইতে এটা কভার করে সেটা দেখবেন। বই পড়লেন এবং এক একটা টপিকস নিয়ে আপনি পড়তে থাকবেন। এখন সে ফর এক্সাম্পল আমরা স্ট্যান্ডার্ড কস্টিং করতেছি, স্ট্যান্ডার্ড কস্টিং রিলেটেড প্রশ্নগুলো পড়ে ফেলবো, স্ট্যান্ডার্ড কস্টিং রিলেটেড ম্যাথ সলিউশন করে ফেলবো। স্ট্যান্ডার্ড কস্টিং এর জন্য 3টা বইতে কি কি আছে সব ম্যাথ করে ফেলবো, 20টা 30টা 40টা যা পারবো একসাথে ধুমাই করে ফেলবো। তো শেষ। স্ট্যান্ডার্ড কস্টিং এর বাবা এসে যদি আমার প্রশ্ন করে তাহলে আমি উত্তর দিতে পারবো। ঠিক আছে? আমি যখন প্রিপারেশন নিতাম
এই কনফিডেন্সটা আমার মধ্যে গ্রো করতো যে কোনো টিচার আমাকে, আমি যদি ওই টিচারকে নাস্তানাবুদ বানাইতে চাইতাম পারতাম, কিন্তু এটা করতাম না, কারণ আমি বেশি পড়ে ফেলতাম। আমার যতটুকু দরকার তার থেকে বেশি আমি পড়ে ফেলতাম, কিন্তু টিচারের সাথে ওই কনফ্রন্টেশনে যেতাম না, দরকার নেই আমার। ঠিক আছে, এখন আমি যদি আপনাদের জায়গায় থাকতাম, স্টুডেন্ট হিসেবে আপনাদের জায়গায় থাকতাম, তাহলে আমি আপনাদের মানে এখানে এমন কিছু টপিকস দিতাম, এমন কিছু প্রশ্ন করতাম যেটা অন্যদের কাজে আসতো। ঠিক আছে, আমি এখানে দেখি যে কি হয়তো ওই টপিকসটা বা ওই প্রবলেমটা আপনি নিজে পড়লে আপনি সলিউশন করতে পারবেন, বা আপনি মাথা খাটালে আপনি এটা জানবেন, কিন্তু সেটা আপনি খাটাচ্ছেন না। এটা কিন্তু পজিটিভ দিক না, এটা নেগেটিভ দিক। আমি জিনিস ফলো করতাম, সেটা হচ্ছে আমি কোনো কিছু না বুঝলেও চুপ মেরে থাকতাম, পরের দিন চেষ্টা করতাম, অথবা বন্ধু বান্ধবের সাথে আবার গ্রুপ ডিসকাশন করতাম, তারপরে না পারলে টিচারকে বলতাম স্যার আমি এটা পারতেছি না। এটা আপনাদের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ আপনাদের প্রবলেম সলভিং ক্যাপাসিটি গ্রো করবে না। পরীক্ষার হলে আপনি বিষয়টা পাবেন আনসিন, সো আপনাকে অলওয়েজ মাথায় থাকতে হবে যে আমি প্রবলেম সলভ করতে পারবো, এই জিনিসটা আমার মাথায় ঢুকাইতে হবে যে আমি প্রবলেম সলভ করতে পারি, আমি গোল দিতে পারি। আমি গোল দিতে পারি বললেই আপনি মেসি হতে পারবেন, আপনি রোনাল্ডো হতে পারবেন, আদারওয়াইজ আপনি যারা জীবন গোল দিতে পারবেন। এরপরে আসছে ছিল স্যার। হ্যাঁ স্যার আমি বলছি যে আপনি স্যার অতিরিক্ত পড়াশোনা করতেন, বেশ ভালোই স্যার। তো ওই সময় কি স্যার পড়াশোনার পাশাপাশি কি স্যার জব করতেন বা কোনো কিছু করতেন স্যার? জি, আমি আজকে প্রথম ক্লাসে আপনি বলে এসেছিলাম যে আমি প্রথমে যখন পড়াশোনা শুরু করি তখন কিন্তু কয়েকটা জিনিস করতাম, টিউশনই করতাম। আইসিএমএ কিছু পাশ করার পর চাকরিতে ঢুকে যাই, এবং পুরো বিষয়গুলো আমি কিন্তু চাকরি থাকাকালীন সময়ে পাশ করি। কত মার্ক কমপ্লিটের পর চাকরি করছেন? 1200 মার্ক কমপ্লিট করার পর আমি চাকরি করলাম। প্রায় শেষ। হ্যাঁ, প্রায় শেষ না, আপনি 1200 মার্কসের মধ্যে যে ওয়েটটা, এটা কিন্তু 50% না, লেস দেন 50%। কেন লেস দেন 50%? নিচের দিকের সাবজেক্ট গুলো একটু সহজ, ইজিয়ার, উপরের দিকের সাবজেক্ট গুলো একটু কঠিন। সেজন্য বলি যে 1200 মার্ক আপনি পাস করে আরো 400-500 মার্কসের প্রিপারেশন নিয়ে ফেলবেন, নিয়ে চাকরিতে ঢুকে যাবেন, তাহলে কিন্তু আপনি চাকরি করে ভালো করতে পারবেন। আমি 1200 যারা আছে স্যার তাদের জন্য একটু স্যার টিপস দিন স্যার। ভাই স্যার 1200 পরে যে আমি আরো 1200 পাস করলাম, হ্যাঁ তাদের জন্য স্যার কি থাকবে যারা আমরা চাকরি করি অলরেডি? স্যার আমরা তো অনেক পরে যুক্ত হয়েছি। একই পলিসি, আপনারা দুটো করে প্রিপারেশন নেন, দুটো ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন, পাস, এবং চাকরি করে পাস করছে। এখানে কিন্তু ম্যাক্সিমামের एग्जांपल তাই, চাকরি করেই পাস করতেছে, চাকরি করেই ভালো করতেছে। এবং স্যার কি গ্রাজুয়েশনের পাশাপাশি আইসিএম করছেন নাকি গ্রাজুয়েশন? না, আমাদের সময় গ্রাজুয়েশন পাস করি, গ্রাজুয়েশনের পরেই ছিল। আমি গ্রাজুয়েশন শেষ করে মাস্টার্সে ভর্তি হলাম, সিএ তে ভর্তি হলাম, আইসিএম তে ভর্তি হলাম, 3 জায়গায় একসাথে ভর্তি হলাম, 3 জায়গায় একসাথে পড়াশোনা করলাম, এবং সাথে টিউশনই করতাম, কোচিং করাতাম, এগুলোও করতাম। ঠিক আছে, যখন পড়াশোনা করতাম তখন কিন্তু ওই মানে পুরোপুরি ওইটার ভিতরে কনসেন্ট্রেট করতাম। সিএ করে আইসিএম করা কিভাবে সম্ভব স্যার? না, সম্ভব, পৃথিবীতে অসম্ভব বলতে কোনো কিছু নেই। একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার। স্যার আমার এখন তো এই 36 চলে, আপনি বলছিলেন একটা কথা 40 পরে গেইন করা যায় না, তাহলে স্যার 80 পরে কেমন লাভ আছে? আমি ব্যাংকে লাভ আছে, আপনি লাভ আছে হচ্ছে এটা, আপনি কন্টিনিউয়াস নিজেকে আপডেটেড রাখতে পারবেন, এবং আপনি দেখেন ব্যাংকের অনেকেই কিন্তু প্রফেশনাল এডুকেশনটা নিচ্ছে, কারণ প্রফেশনাল এডুকেশন না নিলে তার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা হয় না। আমরা বারবার বলতেছি যে আপনার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন স্ট্যান্ডার্ড। আপনি স্ট্যান্ডার্ড কস্টিং আপনার জন্য ইম্পর্টেন্ট না, বা স্ট্যান্ডার্ড মেইনটেইন যেটা করছেন সেটা ইম্পর্টেন্ট না। আপনি যদি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের দিকে যান আপনার জন্য সেটা ভালো হবে। এবং আমাদের 1500 মেম্বারের মধ্যে 120-30 জন, মোর দেন 100, 120 থেকে 30 জন মেম্বার হচ্ছে কিন্তু ব্যাংকে জব করে, কিন্তু তাহলে ব্যাংকে তো তারা ওই বেনিফিটটা পাচ্ছে। এবং ব্যাংকে একটা নতুন রুলসও আসছে যে 15 ইয়ার্স যদি এক্সপেরিয়েন্স না থাকে এবং যদি প্রফেশনাল কোয়ালিফিকেশন না থাকে, আপনি ব্যাংকের সিএফও হতে পারবেন না। বাংলাদেশে যদি 60টা ব্যাংক থাকে, এই 60টা ব্যাংকের ট্রেজারি ডিপার্টমেন্ট কে সামলাবে? এই 60টা ব্যাংকের সিএফও গিরি কারা করবে? ফিনান্সিয়াল রিপোর্টিং কারা করবে? তাহলে এখানে একটা হিউজ স্কোপস হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ভাই, আমরা তাহলে শেষ করি আজকের মতো।